তুষার মানব এই নামটাই মানুষের মনে এক উত্তেজনা সৃষ্টি করে। যুগের পর যুগ ধরে মানুষ এই নামের সত্যতা যাচাই করতে অনেক অজানার খোঁজে পাড়ি দিয়েছে। তবে সত্যিই কি দেখা মিলেছে এই তুষার মানবের? সত্যিই কি পৃথিবীর বুকে এমন কোনো জীবের অস্তিত্ব রয়েছে? আর কীভাবেই বা এই নাম উঠে আসে? সত্যি পৃথিবী বড়ই রহস্যময়। আজও এই পৃথিবীর বুকে এমন অনেক রহস্যই লুকিয়ে রয়েছে যা আমাদের সকলের অজানা। মানব উৎসব ঠিক এমনই এক অজানার খোঁজে পাড়ি দেয় আন্টার্কটিকার গভীরে। তারা কি সত্যিই দেখা পাবে এই তুষার মানবের? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প তুষার মানবের দেশে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে পার্থ, পিনাকি, অভিযান, কৌশিক, রৌনক, রূপঙ্কর, জ্যোতির্ময় ও অভিষেক। শুরু হতে চলেছে আজকের গল্প তুষার মানবের দেশে। চারিদিকে যতদূর চোখ যায় সাদা ধুধু বরফ। সেই ধুধু বরফের মধ্যে যেন উপরের দিকে গুঁড়ো গুঁড়ো বালির মতো বরফ জমেছে। বহুদূরে তাকালে নীল সমুদ্র চোখে পড়ে। সেই সমুদ্র এখান থেকে কত দূরে তা ভালোভাবে বলা যায় না। রোদের আলো বরফের গায়ে পড়ে চিকচিক করে, আর সেই আলোর দিকে খালি চোখে তাকিয়ে থাকা যায় না। তাহলে যেন অন্ধ হয়ে যেতে হবে। যেন মনে হয় আকাশের অনেকগুলো রামধনু এই সাদা বরফের বুকে নেমে এসেছে। হঠাৎ করে একটা কুই কুই শব্দ শুনে ডান দিকে তাকিয়ে দেখল একজন, আর তাতেই দেখা গেল পেঙ্গুইন দল লম্বা লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সমুদ্রের জলের দিক থেকে একজন চিৎকার করে উঠল, ওই দেখো পেঙ্গুইন! অভিযাত্রী দলটার গোটা শরীর সাদা পোশাকে ঢাকা। তারপরেও তাদের মধ্যে অনেকেই ঠকঠক করে কাঁপছে। হাতে লম্বা কিছু একটা লাঠির মতো, সেটা বরফের মধ্যে গেঁথে দিতে দিতে এগিয়ে চলেছে। পায়ের বুট থেকে শুরু করে কপালে চোখের সামনে ঝুলিয়ে রাখা সানগ্লাস পর্যন্ত সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। তবুও তাদের পথ চলতে বেশ কষ্ট হচ্ছে। 7 জনের এই অভিযাত্রীর দলের প্রত্যেকের পিঠে ভারী ব্যাগ। আরও বেশ খানিকটা এগিয়ে আসার পর সামনে যে নেতৃত্ব দিয়ে দলটাকে নিয়ে এসেছিল সে হাত তুলে সবাইকে থামতে বলল। অনেকটা হেঁটে এসেছি আমরা, কিন্তু এখন দাঁড়াবার মতো কোনো জায়গা তো নেই। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে বরফে জমে যেতে হবে। তোমাদের মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়লে কিছুক্ষণ দাঁড়াতে পারো, তারপর আবার আমাদের চলতে হবে। কিন্তু ক্যাপ্টেন, আমরা যে শুনেছিলাম এই জায়গাটাতে। ভয় পেলে চলবে না। তোমরা যদি ভয় পাও তাহলে তোমাদের এখানে না এসে বাড়িতেই থাকা উচিত ছিল। এটা হলো অ্যান্টার্কটিকা, আর আমরা আজ অ্যান্টার্কটিকার সবথেকে উঁচু শৃঙ্গ জয় করার জন্য এখানে এসেছি। এখনও আমরা সেভাবে উপরে উঠতে শুরু করিনি। সমুদ্র তল থেকে সামান্য উপরেই আসতে পেরেছি। এখনই ভয় পেলে চলবে না। ক্যাপ্টেন, পেঙ্গুইনগুলো হঠাৎ করে এভাবে ভয় পেয়ে দৌড়াচ্ছে কেন? লোকটার কথায় সবাই তাকালো পেঙ্গুইনগুলোর দিকে। পেঙ্গুইনগুলো সত্যি সত্যিই অদ্ভুতভাবে একদিকে দৌড়ে চলেছে। অদ্ভুতভাবে দৌড়তে গিয়ে একটা পেঙ্গুইন মাটির ওপর ধপ করে পড়ল। মাটি বলতে এখানে বরফের মাটি, তাছাড়া তো আর কিছু নেই। কিন্তু তার মধ্যেই পেঙ্গুইনটা আবার উঠে দৌড়তে শুরু করেছে। নিচের দিকে যেদিকে সমুদ্র রয়েছে ঠিক সেই দিকে। সমুদ্রের কাছাকাছি কয়েকটা বরফের চাই রয়েছে। ক্যাপ্টেন বলেছিল সেই চাইয়ের তলায় ঘর করে অনেক সময় পেঙ্গুইনরা নিজেদের থাকার জায়গা করে। ওরা জলের কাছাকাছি থাকতে ভালোবাসে। জলের দিকে দৌড়চ্ছে পেঙ্গুইনগুলো, আর ঠিক তখনই ওদের সবাইকে অবাক করে দিয়ে একটা সাদা বরফের পিণ্ড যেন দৌড়তে শুরু করলো পেঙ্গুইনগুলোর পিছু পিছু। ওটা কি? ওটা একটা বরফের পিণ্ড বলে মনে হচ্ছে না? ক্যাপ্টেন বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখল সেদিকে। তারপর গলার কাছে ঝোলানো আধুনিক দূরবীনটা তুলে নিয়ে সেদিকে ফেলতেই বুঝতে পারল ওটা কোনো বরফের পিণ্ড নয়, বরফে জড়িয়ে থাকা একটা শরীরের মতো কিছু একটা। দুটো হাত সামনের দিকে রেখে বরফের উপর দিয়ে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। ওই সামনের দিকের যে বড় বরফের চাইটা রয়েছে ওর পিছনে গিয়ে আমাদের লুকোতে হবে।
এখানে এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। ক্যাপ্টেনের গলায় যেন খানিকটা ভয় ছিল, আর তাতেই গোটা দলটা লাঠির মতো জিনিসটা হাতের সামনে নিয়ে বরফে পড়তে পড়তে যত দ্রুত সম্ভব সামনের দিকে এগিয়ে চলল। পায়ের বুট এতই শক্তিশালী যেটা বরফ ভেদ করে ঢুকে গেলেও আবার বেরিয়ে আসতে সক্ষম। হাতের লাঠিটা দিয়ে ওরা যত দ্রুত সম্ভব উপরের দিকে উঠে আসতে লাগলো। খানিকটা দূরে একটা বরফের চাই, কিন্তু সেটা কত দূরে তাই সাদা মরুপ্রান্তরের মধ্যে ভালোভাবে বোঝা যায় না। আরও খানিকটা এগিয়ে আসার পরে পেছনের দিকে থাকা লোকটা বলল, আমাদের আমাদের পিছু পিছু যেন একটা বরফের পিণ্ড ছুটে আসছে ক্যাপ্টেন। আমাদের আমাদের আরো তাড়াতাড়ি সামনের দিকে দৌড়ানো প্রয়োজন। সামনের দিকে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল, লোকটাও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সেই বরফের পিণ্ড অর্থাৎ ক্যাপ্টেন যাকে একটা অদ্ভুত মানুষের মতো আকৃতি দিয়েছিল, সে দ্রুত এগিয়ে আসতে লাগলো সামনের দিকে, আর তার সঙ্গে একটা অদ্ভুত গর্জন ভেসে আসতে লাগলো। এই গর্জনটা শুনে এবার দলের সকলেই ভয় পেয়ে গেল। খুব দ্রুত এগোতে লাগলো উপরের দিকে, কিন্তু তার আগেই সেই জন্তুটা এসে পেছনের দিকে থাকা লোকটাকে ধরে ফেলবে। সামনের লোকগুলো দ্রুত গতিতে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে একজন গিয়ে পড়ল বরফের উপর। ক্যাপ্টেন কিন্তু থামলেন না, দ্রুত একভাবে এগিয়ে যেতে লাগলো উপরে সেই বরফের চাই লক্ষ্য করে। কিন্তু ততক্ষণে পেছনের লোকেদের মধ্যে আরও চাঞ্চল্য শুরু হয়ে গেছে। চিৎকার চেঁচামেচিতে গোটা সাদা শুভ্র প্রান্তর যেন ভরে উঠেছে। আর ঠিক তার মধ্যে সেই অদ্ভুত গর্জন করে বরফের সেই মূর্তিটা এগিয়ে আসছে লোকগুলোর দিকে। ক্যাপ্টেন কিন্তু ততক্ষণে সেই বরফের চাইটার কাছে পৌঁছে গেছে। কোনো রকমে বরফের পেছনের দিকে এগিয়ে গিয়ে সে লুকিয়ে ফেলল নিজের গোটা শরীরটাকে। ততক্ষণে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। দলের মধ্যে 3 জনকে ক্যাপ্টেন দেখতে পাচ্ছে, বাকি আর কাউকে দেখা যাচ্ছে না। কি হলো? বাকিরা কোথায় গেল? দেখতে দেখতে একজন ক্যাপ্টেনের কাছাকাছি এসে পড়েছিল, কিন্তু তার পেছনেই রয়েছে সেই বরফে ঢাকা মূর্তিটা। সে সেই লোকটার একটা পা ধরে হ্যাচকা টানে তাকে ছিটকে নিয়ে গিয়ে ফেলল বেশ খানিকটা দূরে বরফের উপরে, আর তারপরে এগিয়ে এলো বরফের চাইয়ের আড়ালে লুকিয়ে থাকা ক্যাপ্টেনের দিকে। ক্যাপ্টেন চিৎকার করে উঠল, অবিশ্বাস্য! এ হতে পারে না, তুষার মানব! কিন্তু ক্যাপ্টেন নিজের চোখকে কি করে অবিশ্বাস করবে? আর চোখের সামনে প্রায় মানুষের চেয়ে দ্বিগুণ একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। ঠিক তার গোটা শরীরটা যেন বরফ দিয়ে তৈরি, আর তার সঙ্গে তার দুটো চোখও কেমন যেন সাদা ফ্যাকাশে অদ্ভুত ধরনের। মূর্তিটা বরফের মতো শক্ত দুটো হাত বাড়িয়ে দিল ক্যাপ্টেনের দিকে। প্রথমেই চেপে ধরল তার গলার কাছে ঝুলতে থাকা দূরবীনটা। তারপর কি মনে হতে দূরবীনটা হাতে নিয়ে চোখ রাখল তাতে। ক্যাপ্টেন অবাক হয়ে তাকিয়ে রইল সাক্ষাৎ মৃত্যুর দিকে। কিন্তু মৃত্যু কি আর এত সহজে আসে? সে তুষার মানব। ক্যাপ্টেনের একটা পা চেপে ধরে তাকে টানতে টানতে নিয়ে চলল। বরফের ওপর দিয়ে বরফের মাটি ধরার চেষ্টা করল, কিন্তু ঝুরঝুরো হয়ে যাওয়া বরফ আঁকড়ে ধরা তো সম্ভব নয়। তবুও শক্ত মতো একটা বরফের চাই ধরতে পেরেছিল সে। ঠিক তখনই একটা হ্যাঁচকা টানে ছিটকে গিয়ে পড়ল বেশ খানিকটা ওপরে। আর তখনই ক্যাপ্টেন দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। দলের বাকি লোকেদের গলা পর্যন্ত যেন বরফের মধ্যে পুঁতে রেখেছে কেউ। সে বুঝতে পেরেছিল তার অবস্থা এমনই হবে। আর ঠিক তখনই সেই মূর্তিটা নিজের ভয়ঙ্কর অদ্ভুত মাথাটা নিয়ে এলো একদম ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন একবার শুধু বলল, অবিশ্বাস্য! তুষার মানব এই যুগে হতে পারে না। আরে আন্টার্কটিকা বহু দূরে, তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, যত দিন যাচ্ছে তোর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তাই একটু খারাপ আছে, আমি অস্বীকার করব না। তবে আমার কিন্তু সেখানে যাওয়ার ইচ্ছেটা অকারণে হয়নি। নেহাত ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমি বলছি না। তাহলে কেন বলছিস? এখন এই গরমে আন্টার্কটিকা বরফের জায়গা, সে না হয় বুঝলাম, কিন্তু গরমের জন্য তুই এত দূরে যেতে চাইছিস কেন? দার্জিলিং গেলেই তো হয়। দার্জিলিং আবার যাওয়ার মতো কোনো একটা জায়গা হলো? ওখানে তো প্রতিদিন গন্ডায় গন্ডায় লোক যাচ্ছে।
10 জনের মধ্যে অন্তত 7 জনকে তুই এমন খুঁজে পাবি যে দার্জিলিং অন্তত 2 বার গিয়েছে। ওটা কোনো ঘোরার জায়গা নয়, ওটা হলো বেড়াবার জায়গা। কিন্তু আমি তো বেড়াতে যেতে চাই না, আমি অন্য একটা কারণে যেতে চাইছি। এই দেখ। মানব একটা খবরের কাগজ এগিয়ে দেয় উৎসবের টেবিলের কাছে। উৎসব কিবোর্ডের পাশে খবরের কাগজটা খুলতেই অবাক হয়ে বলে, জানিস তো, খবরটা না আমিও কয়েকবার দেখেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখ, আন্টার্কটিকায় একটা বিশেষ জায়গায় ঘটনাটা ঘটে চলেছে, সমুদ্রতল থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে। তবে আন্টার্কটিকার সেই অংশে বিশেষ কয়েকটা গবেষণা কেন্দ্র রয়েছে, তবে তারাও কিন্তু এর মধ্যে তেমন কিছুই বুঝে উঠতে পারেনি। দেখ, এসব অনেক বড় ব্যাপার। তাছাড়া অ্যান্টার্কটিকা মহাদেশ অনেক চুক্তির মধ্যে রয়েছে, সেখানে এভাবে চট করে গিয়ে পড়াটা, তাছাড়া সেখানকার কোনো সমস্যা খুঁজে বার করা খুবই দুষ্কর ব্যাপার। তুই বুঝতে পারছিস তো, চারপাশে বালির সমুদ্রের মতো বরফের সমুদ্র, আর তার মধ্যে তুই খুঁজতে যাবি সেই তুষার মানবকে। আমি যে খুঁজতে যাব সে কথা তো আমি বলছি না। ব্যাপারটা যখন একবার আমাদের মনে দাগ কেটেছে, তখন আমি একবার অন্তত সেখানে যেতে চাই। অনেক অভিযাত্রী দলই তো সেখানে যায়, আমরা না হয় সব ব্যবস্থা নিয়েই যাব। বরফে নেমে জায়গাটা হেঁটে দেখব, খুব একটা সমস্যা হবে বলে তো মনে হয় না। তবে যাওয়াটা প্রয়োজন। যাওয়ার জন্য সব থেকে ভালো রাস্তা আছে এখান থেকে মাদাগাস্কার। ওখান থেকে আমার বাবার চেনাশোনা লোক রয়েছে, সেখান থেকে একটা জাহাজের ব্যবস্থা করতে পারলেই এখান থেকে আবার যোগাযোগ করে ডেভিড স্টেশনের কাছাকাছি যাওয়া যাবে। সমস্ত জায়গাটাই আমি খোঁজ নিয়েছি। আমার তো মনে হয় শুধু এটাই নয়, তুই সমস্ত ব্যবস্থা করবার কথা ভেবে ফেলেছিস। দেখ, আমি জানি তোর বাবার অনেক টাকা আছে, তোর এই সমস্ত চাকরি না করলেও চলে, কিন্তু তাই বলে এই সমস্ত টাকা এভাবে খরচ করবি? ব্যাপারটা সেরকম নয়, তুই বুঝতে পারছিস না। আসলে একটা অ্যাডভেঞ্চার অনেকদিন ধরেই প্রয়োজন। সেই সেবার যখন আমরা তিব্বতে গেলাম, মনে আছে? তারপর প্রায় 6 মাস হয়ে গেল আমরা আর কোথাও যাইনি। তুই তো জানিস এইভাবে এরকম একঘেয়েমি জীবন আমার ভালো লাগে না। মিথ্যা বলবি না। এই 6 মাসের মধ্যে তুই কম করে 6টা জায়গায় ঘুরতে গিয়েছিস। সেটা হতে পারে 2-1 দিনের জন্য, কিন্তু তাই বলে একেবারে অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য সমর্থন আমি করতে পারছি না। হ্যাঁ, তাহলে তুই যাবি না বলছিস? দেখ, তুই যদি ভাবিস অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য ছুটি নিয়ে সমস্যা হবে, তাহলে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। তুই জানিস এই অফিসের বড়বাবুর সঙ্গে আমার বাবার বেশ ভালো সম্পর্ক আছে, তাই আমাদের ছুটি ম্যানেজ করতে খুব একটা অসুবিধে হবে না। গোটা ব্যাপারটা আমি দেখে নেব। তাছাড়া এখান থেকে ওখানে যাওয়ার সমস্ত খরচ না হয় আমিই বহন করলাম, তোকে চিন্তা করতে হবে না। তুই শুধু আমার সঙ্গে চল। দেখ, কথাটা খরচ কিংবা অন্য কিছুর নয়, কথাটা হলো এই যে আমাদের এত দূরে গিয়ে অকারণ পণ্ডশ্রম। যদি শুধু ঘোরার জন্য যেতে চাইতিস তাহলে আমি তোকে বারণ করতাম না, কিন্তু তুই যেতে চাইছিস এই তুষার মানবের খোঁজে। ওই লোকগুলো যে সত্যি তেমন কিছু দেখেছে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া ডেভিস স্টেশন থেকে জায়গাটা অনেকটা দূরে, সেখান থেকে দূরবীনে হয়তো তারা বরফের খণ্ড দেখে থাকতে পারে। তাছাড়া যে অভিযাত্রীরা ওখানে গিয়েছে তারা ওখান থেকে আর ফিরে আসেনি, আর বিভিন্ন কারণ হতে পারে। ওই অঞ্চলে মাঝে মাঝে তুষার ঝড় হয়, তাছাড়া বরফের আস্তরণও ভেঙে পড়ে। এই সব কিছুর সঙ্গে একটা গল্প জড়িয়ে ফেলাটা কি ঠিক হচ্ছে? তুই তো জানিস খবরের কাগজওয়ালারা টাকার জন্য অনেক কিছু করে, এমনকি টিভি চ্যানেলগুলো পর্যন্ত। আমি তো সেটাই দেখতে চাইছি, আসল সত্যিটা কি। তুষার মানবের যে গল্প সকলে তৈরি করেছে সেটা সত্যি, নাকি এইসব কিছুর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কারণ মানে? দেখ, আন্টার্কটিকা এমন একটা মুক্ত জায়গা যেখানে অনেক দেশ তাদের গবেষণা কেন্দ্র রেখেছে। তাছাড়া আন্টার্কটিকায় এমন অনেক খনিজ সম্পদের খোঁজ পাওয়া সম্ভব যেগুলোর কথা আমরা এখন জানিই না। আর তুই তো এই কথাটা মানিস যে প্রতিটা দেশের সরকার তাদের জনগণের কাছ থেকে এমন অনেক কথাই লুকিয়ে রাখে। সেগুলো তাদের ক্ষেত্রে অনেক সময় ভালো হয়, আবার অনেক সময় খারাপ। তাই হয়তো এমন কিছু একটা সেখানে হয়েছে যার জন্য এমন একটা গল্প চালু করে সাধারণ মানুষকে, বিশেষ করে অভিযাত্রীদের দলকে সেখান থেকে সরকার সরিয়ে রাখতে চাইছে। মানবের কথাটা এবার কিন্তু উৎসবের মনে ধরল। সে সোজা হয়ে বসে বলল, তার মানে তুই বলতে চাইছিস এই গোটা ব্যাপারটা একটা বানানো গল্প?
আসলে কোনো কারণে সরকার কিংবা কোনো একটা আন্তর্জাতিক দল চাইছে অ্যান্টার্কটিকাকে অভিযাত্রী মুক্ত করতে, কিন্তু এর কারণ কি? শুধুই কোনো খনিজ পদার্থ নাকি অন্য কিছু? অ্যান্টার্কটিকা আজ যেখানে রয়েছে সেখানে আজ থেকে অনেক বছর আগে প্রাচীন সভ্যতা ছিল। তার কিছু কিছু নিদর্শন মাঝে মাঝেই সেখানকার বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল, কিন্তু শক্ত কোনো প্রমাণ পায়নি। আমার মনে হয় এবার কিন্তু উৎসবের মনেও হঠাৎ করেই অ্যাডভেঞ্চারের নেশাটা চেপে উঠল। আন্টার্কটিকার চারপাশে সাদা বরফের পাহাড়, তার মধ্যে হেঁটে চলা অভিযাত্রীর দলের কত গল্প রয়েছে আন্টার্কটিকা নিয়ে। সেখানে নাকি সাদা বরফের হাতি আছে, যে হাতি সহজে দেখা যায় না। একরকম অদ্ভুত লম্বা কালো রঙের সাপ থাকে সেই আন্টার্কটিকার বরফের মধ্যে, যার এক ছোবলেই মুহূর্তের মধ্যে মৃত্যু। পেঙ্গুইন, শিল, তার মধ্যে ছোটবেলা থেকে বরফের প্রান্তরে শুনে আসা সেই তুষার মানবের গল্প। উৎসবের চোখের সামনে যেন ভেসে উঠল গোটা দৃশ্যটা। উৎসব আর মানব গোটা শরীরে ঠান্ডা থেকে বাঁচার পোশাক জড়িয়ে, রোদ থেকে বাঁচার চশমা লাগিয়ে, হাতে একটা লাঠির মতো বরফকে কেটে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলেছে। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ শুনে পেছনের দিকে তাকায় উৎসব, আর তারপরে দেখতে পায় ঠিক সিনেমায় দেখা কিংকংয়ের মতো একটা সাদা বরফে তৈরি কিংকং হাঁটতে হাঁটতে ওদের দিকে এগিয়ে আসছে। ওরা ছুটে চলে আসতে যাবে, ঠিক তখনই সামনের দিক থেকে এগিয়ে আসা মূর্তিটা সাদা রঙের। ওটা গড়ছিলা না? কিরে, কোথায় হারিয়ে গেলি? মানবের ডাকে উৎসবের সম্বিত ফিরে আসে। সে উঠে দাঁড়িয়ে বলে, মানব, ছুটির ব্যবস্থাটা 7টা দিন সময় লাগবে, বুঝলি? এখন কাজের চাপ আছে, এই মুহূর্তে ছুটি পাবো না, তবে পরের সপ্তাহে পাক্কা। তাহলে এবারের অভিযান আন্টার্কটিকায় তুষার মানব। 2 সপ্তাহ পরে যখন ওরা মাদ্রাজ থেকে জাহাজে করে মাদাগাস্কার গিয়ে পৌঁছল, তখন সময়টা দুপুরে জাহাজটা ওদের নামিয়ে দিয়ে সেখানে একজনের খোঁজ দিয়ে গেল। গোটা ব্যবস্থাটা আসলে মানবের বাবাই করে দিয়েছিল, কিন্তু যাওয়া পর্যন্ত সমস্ত ব্যবস্থা করতে হবে ওদের। টাকা পয়সা ছাড়াও প্রয়োজনীয় সমস্ত কিছু ওরা ব্যাগে করে বহন করেছিল। কিন্তু মাদাগাস্কার এসে প্রথম সমস্যা হলো জাহাজ নিয়ে। এদিকে ওদিকে ঘুরে একটা থাকার জায়গা ওরা উঠল। সেদিন রাতে বিছানায় শুয়ে শুয়ে মানব বলল, যদি এখান থেকে যাওয়ার জাহাজ না পাওয়া যায় তাহলে তো সমস্তটাই বিফল হয়ে যাবে। এত দূর এসে আমরা আবার ফিরে যাব। কিন্তু তোর বাবা যখন এতটা ব্যবস্থা করতে পারলেন, এর পরের ব্যবস্থা করতে পারলেন না? পরপর 2টো অভিযাত্রী দল ওভাবে ওইখানে হারিয়ে যাওয়ার পরে কোনো জাহাজই আর ওদিকটা যেতে চাইছে না। বিশেষ করে ডেভিস স্টেশন কিংবা ক্যাশেস স্টেশনের দিকে কেউ যেতে চাইছে না। তার মানে সত্যিই কিছু একটা হচ্ছে এখানে, যার খবর আশেপাশের লোকেদের কাছে রয়েছে। না হলে যারা জাহাজে যাতায়াত করে কিংবা নাবিক, তাদের সাহস কিন্তু বেশি নয়। আজও কিছু করা যাবে না। কাল রাতে একজনের সঙ্গে দেখা করার কথা আছে, যদি সে কোনো ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু আজকের দিনটা এখানেই থাকতে হবে। মাদাগাস্কার একটা দ্বীপ। একসময় এখানে চারপাশের সমুদ্র আর মাছের ভূখণ্ড ছাড়া আর কিছুই ছিল না, আর এখন সেখানেও বসতি গড়ে উঠেছে। মানুষ থাকার জায়গার সম্ভাবনা পেলে সেই জায়গাতে বসতি গড়ে তুলতে বেশি সময় নেয় না। ওরা গিয়ে উঠেছিল মাদাগাস্কারের কাছে। সেদিনটা বিকেলে আশেপাশে ঘুরে বেড়ালো। এখানে সমস্ত কিছু রয়েছে মানুষের থাকার জন্য। প্রয়োজনীয় যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু এখানে আছে। এদিকে ওদিকে ঘুরতে ঘুরতে উৎসব বলল, মানব, এখানে না এলে বুঝতেই পারতাম না যে এই মাদাগাস্কার দ্বীপটাও এমন হতে পারে রে। এমন একটা দ্বীপ আজ থেকে কয়েকশো বছর আগেও তো ফাঁকাই ছিল, তাই না? ঠিকই। আসলে গোটা জায়গাটা মানুষ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুই তৈরি করে নিতে পারছে। এখানে মানুষের খাদ্য থেকে শুরু করে প্রয়োজনীয় পোশাক সবকিছুই পাওয়া যায়। সত্যি সমুদ্রের মাঝখানে এমন একটা যে এত এলাহি ব্যবস্থা থাকতে পারে, এখানে না এলে বোঝাই যেত না। কিন্তু আমার কাজটা কি হবে? ওদের প্রায় 2 দিন কাটাতে হলো এখানে। 3য় দিনে সেই লোকটার সঙ্গে একটা রেস্তোরাঁতে দেখা হলো ওদের। রেস্টুরেন্টে কিছুক্ষণ কফি খাওয়ার পরে মানব বলল, আমাদের একটা জাহাজের ব্যবস্থা করে দিতে হবে আপনাকে, কিন্তু এমন কোনো জাহাজ যেটা ওই আন্টার্কটিকার 2টো স্টেশনের মধ্যে কোনো স্টেশনের কাছাকাছি যাবে। সেখানে পৌঁছে দিলেই হবে। লোকটা কফির কাপে চুমুক দিল।
তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল লম্বা, একটা টুপি মাথায় পরা। গায়ের পোশাক অতীব সাধারণ হলেও পোশাকের মধ্যে একটা ভদ্রস্থ ভাব রয়েছে। ভাঙা ভাঙা ইংরেজিতে লোকটা বলল, ওদিকটায় যাওয়া এখন বারণ আছে। তাছাড়া ওদিকটা যেতে সবাই ভয় পাচ্ছে। যে কটা অভিযাত্রীর দল ওদিকটায় যাওয়ার কথা ছিল তারাও সব কিছু বন্ধ করে দিয়েছে। আসলে ওই তুষার মানব নাকি একটা বেরিয়েছে। ওই তুষার মানবকে নিজের চোখে দেখেছেন? ওখানে কয়েকটা স্টেশন আছে, যে স্টেশনগুলো থেকে আশেপাশের সমস্ত কিছু নজর রাখা যায়। তাছাড়া যারা ওই জায়গায় গবেষণা করতে চায় তারা ওর কাছাকাছি থাকে বলে বিভিন্ন সাহায্য পায়। ওই দুটো স্টেশনের মাধ্যমে একটা স্টেশন থেকে কেউ দেখেছে সাদা বরফের মধ্যে বড় বরফের খণ্ড যেন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। ওকে অনেকটা দেখতে প্রায় মানুষের চেয়ে দ্বিগুণ একটা মানুষের মতো। ওটা যে সত্যি তুষার মানব অন্য কিছু নয় সেটা ওরা নিশ্চিতভাবে বলছে কি করে? মানে ওরা নিশ্চিত হলো কি করে? প্রথম অভিযাত্রী দল যখন বেরিয়ে গেল তখন অনেকেই ভেবেছিল তুষারপাত কিংবা অন্য কোনো কারণে তারা হারিয়ে যেতে পারে। একটা রেস্কিউ ফোর্স পাঠানো হয়েছিল ওই স্টেশন থেকে, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। তবে গোটা ব্যাপারটাই হয়েছে স্টেশন থেকে 1000 কিলোমিটারের মধ্যে। একটা বড় সিংহ আছে, অনেকেই ওটাকে পাহাড় বলে। ওই পাহাড়ের নাম বিজ্ঞানীরা কি দিয়েছে জানি না, তবে ওই পাহাড়টার কাছাকাছি যা হওয়ার হয়েছে। আর দ্বিতীয় দলটা? আর দ্বিতীয় দলটার মধ্যে একজন স্টেশনের থেকে পালিয়ে আসতে পেরেছিল, কিন্তু সে আসার পর তার ভুল বকতে শুরু করে। তার অবস্থাও ভালো ছিল না, আর ঠান্ডায় সম্পূর্ণ জমে গিয়েছিল। তাছাড়া তার একটা পা মারাত্মকভাবে জখম হয়েছিল। আর সে নাকি ওই দ্বিতীয় দলটার ক্যাপ্টেন ছিল। আর সে একটা মানুষকে দেখেছে, তুষার মানুষ। এই কথাটা ছাড়া আর কোনো কিছুতে বলতে পারেনি। তবে ঘন্টা দুয়েকের বেশি সে বাঁচেনি। তার কথা অনুযায়ী রেস্কিউ দল জায়গাটায় গিয়ে ঠেকেছে, কিন্তু কিছুই পায়নি। কিন্তু আমরা ওখানে যেতে চাই, আর তুষার মানব থাকুক বা না থাকুক আমরা সেখানটা ঘুরে দেখতে চাই। তাতে কোনো আপত্তি নেই তো? না, এখান থেকে মাঝে মাঝে অনেক জাহাজ ওদিকটায় চায়, বিশেষ করে অভিযাত্রীদের দল যারা ভারতবর্ষ এবং আশেপাশে এশিয়ার দেশগুলো থেকে যায়। তারা এই মাদাগাস্কার হয়ে যায়। তেমন কোনো জাহাজে তোমাদের পাঠিয়ে দিতে পারবো, কিন্তু সমস্যাটা হলো সেখানে গিয়ে যদি তোমরা কোনো বিপদে পারো। দেখো, তোমরা আমার ব্যক্তিগতভাবে পরিচিত না হলেও তোমার বাবার ব্যবসা ইন্টারন্যাশনাল স্তরে বিস্তৃত বলে তার সঙ্গে আমার সামান্য চেনাশোনা রয়েছে। গিয়ে যদি কোনো বিপদে পারো তোমরা, তখন কিন্তু আমাদের যে তুমি সাহায্য করেছো সে কথা বাবা না জানলেই হলো। তুমি বলবে তুমি আমাদের সাহায্য করোনি, এমনকি তোমার সঙ্গে আমার দেখাই হয়নি। বেশ, তোমরা যখন চাবেই বলছো তখন আমি ব্যবস্থা করে দেব। খালি একটা জাহাজ আসবে, তোমরা তৈরি থেকো। ডেভি স্টেশনের কাছাকাছি ওরা 3 জন নামলো জাহাজ থেকে। ডেভি স্টেশনটা আসলে সমুদ্রের কাছাকাছি একটা জায়গায়। এখানে সব জায়গায় বরফ থাকলেও সমুদ্রের ধারের উপকূলের দিকে মাঝে মাঝে গরমের সময় বরফ গলে পাথর বেরিয়ে পড়ে। বাকি জায়গায় যেখানে 3 কিলোমিটার পর্যন্ত পুরো বরফ, যদিও নিচের দিকে, সেখানে এই দিকটা সামান্য পাথর মাঝে মাঝে দেখা যায়। তবে জাহাজটা ওদিক দিয়ে আসছিল না, জাহাজটা যাচ্ছে অন্য পথে। ওদের জন্য আর বেশি টাকা দেওয়াতে ওদেরকে এখানে নামিয়ে দিয়ে জাহাজটা চলে যাবে আর্জেন্টিনার দিকে। সমস্ত ব্যবস্থা রবার্ট নিজেই করে দিয়েছিল। বোঝা যাচ্ছিল রবার্ট এই সমস্ত কিছুতে বেশ দক্ষ। মানব যখন তার বাবাকে এখানে আসার কথা বলেছিল তখন তার বাবা কিন্তু প্রথমে রাজি হয়নি। এমনিতেই খবরে ওই জায়গাটা নিয়ে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত তথ্য বাইরে বেরিয়ে আসায় অনেকে তুষার মানব বাদ দিয়েও ওখানে অনেক কিছু থাকার কথা বলছে। তাই যখন মানব বলেছিল তারা ওখানে যাবে অন্য একটা কারণে এবং তারা সাগরের উপকূলের কাছাকাছি থাকবে, তখন কোনো মতে তার বাবা রাজি হয় আর সেই রবার্টের খবরটা দিয়েছিল। নিচে নামতে নামতে রবার্ট বলল, এই যে আমরা চলে এসেছি, তবে তোমায় কিন্তু কথাটা মনে রাখতে হবে।
এখান থেকে ফিরে গিয়ে কিন্তু তোমায় আমার পাওনাটা পৌঁছিয়ে দিতে হবে। আমার অনেক দিনের ইচ্ছে যে আমি নিজের একটা দোকান রাখবো। তবে চিন্তা করো না, আজ যদি সেটা সম্ভব হয়ে যায় তাহলে পরের বার থেকে যে কবার তোমরা সাহায্যের প্রয়োজন হবে আমি করে দেব। আর তোমার বাবার সঙ্গে ব্যবসা তো আমার চলেই। কোনো চিন্তা করো না তুমি, তুমি আমাদের সাহায্য করবে আর তার পাওনা আমরা তোমায় দেব না? আমার পক্ষে যতটা সম্ভব আমি তোমায় দেব। ওখানে একটা দোকানের ব্যবস্থা তোমায় আমি ঠিক করে দেবো। তাছাড়া বাবাকে বলে তোমার যাতে আরও সুবিধে হয় তার ব্যবস্থাও করব। রবার্টের ফর্সা মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তার মুখটা ফর্সা হলেও মুখে গালের দুপাশটা কেমন যেন কালচে হয়ে এসেছে। রোদে একভাবে যারা সবসময় ঘুরে বেড়ায় তাদের এমনটা হয়। রবার্ট জাহাজের কারবারি, জাহাজে মালপত্র এসব যাতায়াতের কাজকর্মটা দেখে। তবে তার নিজের কোনো ভালো অফিস নেই, সে দালালের মতোই কাজ করে। আর সেই কারণেই মানব তাকে একটা অফিস ঘরে লোভ দেখিয়ে রাজি করিয়ে নিয়েছে তার কাজে। 3 জন নামলো ওদের সঙ্গে। ব্যাগে সমস্ত ব্যবস্থা ছিল। তাছাড়া জাহাজ থেকে নামার আগেই ওরা গরম পোশাক, অর্থাৎ বরফে হাঁটার জন্য যেমন পোশাক প্রয়োজন ছিল তা জড়িয়ে নিয়েছিল। চোখে চশমা, শরীরের প্রতিটা অংশ ঢাকা, নাক মুখটা বাদে। পিঠের ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র, শুকনো খাবার, আরও অনেক কিছু। আর প্রত্যেকের হাতেই একটা করে লম্বা লাঠি, যার একদম শেষের অংশটা শক্ত লোহা দিয়ে তৈরি। উপরের দিকে ধরার মতো একটা হাতল, মাঝখানে গোল পাতের মতো সেটা, নিচে উপরে অ্যাডজাস্ট করা যায়। ওরা সমুদ্রের পার থেকে চলল ভেতরের দিকে। কম্পাস রবার্ট নিয়ে এসেছিল। কম্পাস দেখে সেই পাহাড়টা যেদিকে আছে সেদিকে চলল। এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। এখানে পাথর আছে, পাথর দেখে নাও। এরপরে আর একটু এগিয়ে গেলে তখন কিন্তু বরফ আর বরফ। আমি এদিকে মাত্র একবার এসেছি। তবে ওই পাহাড়ের কাছাকাছি যেতে আমাদের এখান থেকে 2 দিন লাগবে। 2 দিন লাগবে? কিন্তু আমি তো শুনেছিলাম এই জায়গাটা ডেভিস স্টেশন থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। আসলে যেখানে ঘটনাটা ঘটেছিল ওই জায়গাটা পাহাড় থেকে একদম কাছে, স্টেশনের অনেকটা দূরে। তবে ডেভিস স্টেশন থেকে টানা 2 দিন আমরা রাতের সময়টা বাদ দিয়ে হাঁটতে থাকলে ওই পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাব। এখানে স্টেশনগুলোর সাথে একবার কথা বলা যেতে পারে? মানে আমার মনে হয় না বলাটাই ভালো। তাদের কাজ কিন্তু এখানকার সব কিছু রক্ষণাবেক্ষণ করা। বাইরের কেউ এলো কি না, কেউ এখান থেকে কিছু নিয়ে গেল কি না। বুঝতেই পারছো, স্টেশনগুলোতে বিভিন্ন দেশের লোক রয়েছে। আর একরকম ধরা যায় ওরা গোটা জায়গাটা পাহারা দিচ্ছে। তাই এমন বিপদের সময় ওরা আমাদের এখানে যেতে বারণ করতে পারে, তাই তো? একদম ঠিক। আমরা ওদের চোখ এড়িয়ে যদি ততটা যেতে পারি তবে সেটাই ভালো হবে। আর তবে আমরা যেখানে নেমেছি সেটা 2 স্টেশনের মাঝামাঝি জায়গা। খুব ভালো করে লক্ষ্য না করলে আমাদের ওরা খুঁজে পাবে না। তাছাড়া আর একটু এগিয়ে গেলে বরফ পড়তে শুরু করবে। আর বরফ আমাদের পোশাকের ওপরে জমা হয়ে গেলে সহজে দূর থেকে দেখা সম্ভব নয়। কিন্তু তাহলে ওরা সেই তুষার মানবকে দেখলো কি করে? আমার মনে হয় ওসব কিছুই নয়, ওরা মিথ্যে কথা বলছে। মানব উৎসবের দিকে তাকিয়ে তার মুখের ভঙ্গিটা এমন করলো যেন সে এই কথাটাই বলতে চেয়েছিল এর আগে। ওরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলল। সমুদ্র, সমতল এবং পাথরের খানিকটা জায়গা পেরিয়ে ওরা এসে পড়ল বরফের রাজ্যে। যেদিকে 2 চোখ যায় সাদা বরফ ছাড়া আর কিছু নেই। রবার্ট জানিয়ে দিল এই বরফের রাজ্যে এমন অনেক জায়গা আছে যেখানে বরফ নরম, সেখানে বরফের তলায় গভীর জল জমে রয়েছে। সেখানে পা পড়লে একেবারে বরফের ভেতরে ঢুকে যেতে হবে। এভাবে সাধারণ কত অভিযাত্রী বরফের তলায় সলিল সমাধি হয়ে গেছে। তাই হাতের ওই লাঠিটা দিয়ে বরফের মধ্যে চেপে চেপে দেখে নিতে হয় কোথায় বরফ কতটা নরম। লাঠির ওই পাত যদি বরফের একদম শেষ প্রান্তে এসে লাগে তাহলে বুঝে নিতে হবে এই পথে চলা যাবে না। কিন্তু ওদের লাঠির পাত প্রায় মাঝামাঝিতেই রইল। হাঁটতে হাঁটতে ওরা সোজা পথে এগিয়ে চলল বেশ খানিকটা দূরে। আরেকটু এগিয়ে আসতেই ঠান্ডা বাতাস ওদের মুখে এসে ধাক্কা দিতে লাগলো। শরীরের সমস্ত অংশ ঢাকা, এমনকি নাকের নিচের খানিকটা জায়গা পর্যন্ত ঢাকা।
তবে চোখ আর নাক তো বন্ধ রাখা যাবে না। চোখে চশমা রয়েছে তাই একটু সমস্যা হচ্ছে না, কিন্তু নাকের ওপরে বরফের গুঁড়ো এসে জমতে লাগলো। একটা তীব্র ঠান্ডা যেন নাক দিয়ে গোটা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। মানব একবার শিরশির করে কেঁপে উঠে বলল, সত্যি এই সময় কলকাতায় সকলে গরমে অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে, আর সেই সময় আমরা এই আন্টার্কটিকায় বরফের তুষার রাজ্যে ঠান্ডায় জমে যাচ্ছে। ব্যাপারটা কেমন থ্রিলিং, তাই না উৎসব? উৎসব মনে মনে ভাবল, সত্যি তারা যদি একবার এই বরফের মধ্যে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারত। মনে হলো শরীর থেকে সমস্ত পোশাক সরিয়ে দিয়ে খালি গায়ে এই বরফের মধ্যে শুয়ে পড়তে। চারিদিকে এমন তুষার রাজ্য দেখে উৎসবের কি যেন একটা হয়ে গেল। চোখ থেকে চশমাটা খুলে ফেলতে যাবে এমন সময় রবার্ট তার হাত চেপে ধরে বলল, খবরদার, একদম না। বরফের মধ্যে দিনের বেলা চশমা ছাড়া ওভাবে তাকানো সম্ভব নয়। বিশেষ করে যদি দূরবীন থাকতো, তাও একটা আলাদা ব্যাপার ছিল। তুমি বুঝতে পারছো না এটা কতটা ভয়ানক হতে পারে। সঙ্গে সঙ্গে উৎসবের মনে পড়ে গেল, তাই তো, সূর্যের আলো বরফে পড়ে ঠিকরে যায়, আর সেই আলো এমনভাবে ছড়িয়ে পড়ে যা চোখে এসে লাগলে বিপদ হতে পারে। চশমাটা তাড়াতাড়ি আগের মতো চোখের সামনে বসিয়ে নিয়ে ওরা হাঁটতে লাগলো। সামনে রবার্ট, মাঝখানে মানব, আর একদম পেছনে উৎসব। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে আসার পরে রবার্ট থমকে দাঁড়ালো। বরফের দিকে কিছু একটা দেখে নিয়ে বলল, বরফের মধ্যে এখানে একটা পায়ের ছাপ রয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এত বড় পায়ের ছাপ কিসের হতে পারে? রবার্টের কথায় ওরা সামনে ঝুঁকে বরফের মধ্যে পায়ের ছাপ দেখল। পায়ের ছাপটা এতক্ষণে চাপা পড়তে শুরু করেছে, কিন্তু তবুও ছাপটা বেশ গভীর আর বেশ খানিকটা বড়। মানুষের পায়ের ছাপ যদি এটা ধরে নেওয়া হয়, তাহলে তার পায়ে অনেক বড় জুতো থাকা প্রয়োজন, বেশ বড় মাপের জুতো, প্রায় মানুষের পায়ের দ্বিগুণ। তবে এত বড় জুতো পরে বরফের মধ্যে কেউ আসবে কেন? বরফের মধ্যে সব কিছু একদম ফিটফাট না হলে পথ চলতে অসুবিধে হয়। আর মনে তো হচ্ছে না জুতোর ছাপ, এটা তো অনেক বড় পায়ের ছাপ। অদ্ভুত ব্যাপার, পায়ের ছাপটা তো দেখে মনে হচ্ছে বেশ নতুন, মানে অন্তত আজ যে সকালের কিংবা আজ সকালের থেকে এই পায়ের ছাপটা পড়েছে। অন্তত আমরা যখন সমুদ্র তীরে নামিয়াছিলাম তখনই। তার মানে আমরা যখন সমুদ্র থেকে নামছিলাম তখন এখান থেকে এমন কেউ গিয়েছে যার পায়ের ছাপ বা তার জুতোর ছাপ মানুষের চেয়ে দ্বিগুণ। তোমাদের তো আগেই বলেছি এদিকে সমস্ত কিছু অতি সাধারণ নয়। এখানে অনেক অদ্ভুত ব্যাপার ঘটে চলেছে। পরপর দুটো সাহসী অভিযাত্রীর দল এখান থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। রবার্ট, আবার তুমি ভয় পাচ্ছ? ওরা বরফে চাপা পড়তে পারে, আর তাছাড়া ওই পাহাড়ের উপর থেকে যদি বরফ ভেঙে নিচে পড়ে, তাহলে সেই বরফে চাপা পড়ে ওরা কোথায় হারিয়ে গেছে? তাদের কি ওভাবে আমরা খুঁজে পাবো? আর যে লোকটা বেঁচে গিয়েছিল কিছুক্ষণের জন্য, সেই লোকটা যে তুষার মানবের কথা বলেছে। কামান রবার্ট, তুমি ভয় পাচ্ছ এটা আমি মানতে পারছি না। তাছাড়া লোকটা হয়তো পথ ভুল করে কিংবা ভয়ে আতঙ্কে পাগলের মতো হয়ে গিয়েছিল। সে তো আর বেশিক্ষণ বাঁচেনি। মৃত্যুর সময় মানুষ ভুল কথা তো বলে থাকতেই পারে। এরপর আর কোনো কথা হলো না। ওরা একটানা বেশ কিছুক্ষণ পথ চলতে লাগলো। কতক্ষণ চলছিল তা ঠিক মনে নেই। রবার্টের কাছে বরফে জমে যাবে না এমন এক ধরনের ঘড়ি ছিল। সেই ঘড়িতে ওরা সময়টা দেখে বুঝতে পারলো প্রায় দুপুর হয়ে এসেছে। বরফের মধ্যে একটা জায়গায় ওরা গোল করে বসলো। ব্যাগে থাকা শুকনো খাবার বের করে খেল। জল খাওয়া সম্ভব নয়, কারণ জল বরফ হয়ে যাচ্ছে। রবার্ট বলল, এইখানে সব থেকে সমস্যা হচ্ছে জলের। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে এখানে জল চেষ্টা খুব একটা পায় না। সেদিন প্রায় বিকেল পর্যন্ত ওরা চলল, কিন্তু কিচ্ছু দেখা গেল না। এমন কিছু ওদের আর চোখে পড়ল না যেটা অস্বাভাবিক বলে মনে হয়। আন্টার্কটিকায় রোজ তো রাত হয় না, তাই রোদ্দুর কমে আসতেই ওরা বিকেল আর তারপর সন্ধ্যের সময়টা আন্দাজ করে নিল। রবার্ট বলল, আলো কমে আসছে, অর্থাৎ সময় অনুযায়ী এখন সন্ধে। আমাদের এখন বিশ্রামের প্রয়োজন। আমাদের একটা কাজ করতে হবে। আমাদের সঙ্গে যে অস্ত্রগুলো আছে সেগুলো এখানে বরফের মধ্যে ছাই করে খানিকটা জায়গা পরিষ্কার করতে হবে। তারপর আমাদের এখানে আশ্রয় নিতে হবে।
কিন্তু বরফের তলায় আশ্রয় নেব যদি কোনো সমস্যা হয়। আমি বুঝতে পারছি প্রস্তাবটা একটু অদ্ভুত, কিন্তু কিন্তু এটাই ভালো। হ্যাঁ, বিশেষ করে যারা বরফে কিংবা মরুভূমিতে থাকে তারা নিচে মাটি খুঁড়ে জায়গা বানিয়ে নেয়, আর সেখানে পেঙ্গুইনদের থাকার জায়গাগুলো দেখেছো? দেখলে বুঝতে পারবে ওরা ওরা কিভাবে থাকে। এমনভাবে বরফের তলায় ঘর বানায় যাতে একটু নিচে নেমে তারপর যেন মনে হয় মানুষের মতো স্বাভাবিক ঘর। ওপরে থাকে বরফ আর নিচে একটু থাকার মতো ফাঁকা জায়গা করতে হবে। ওরা দেরি করলো না। একটা নতুন কিছু দেখার আর করার আগ্রহ মানবার উৎসবের মধ্যে ছিল। তারাও হাত লাগালো। ওদের আন্দাজ মতো সময় অনুযায়ী সন্ধে নেমে আসতে শুরু করেছিল। যদিও আন্টার্কটিকায় এখন রাত আসতে অনেকগুলো দিন বাকি, অল্প অল্প করে ওরা বরফের মধ্যেই বড় করে বেশ খানিকটা জায়গা গোল করে তৈরি করলো। তারপরে এই গোল জায়গাটায় লম্বালম্বিভাবে ভেতরে একটা ঘরের মতো জায়গা তৈরি করতে লাগলো। এই কাজটা করা সহজ নয়, বিশেষ করে হাত চালানো যায় না, হাত ঠান্ডায় জমিয়ে আসে। ওরা পাল্টাপাল্টি করে কাজ করতে লাগলো। এমনভাবে একসময় জায়গাটা তৈরি করে ফেলল। 3 জন পাশাপাশি বসতে পারবে। তাছাড়া সামনের যে ফাঁকা জায়গাটা, সেখান থেকে বরফ আসতে শুরু করলে ওরা ব্যাপারটা বুঝতে পারবে, কিন্তু ওদের মাথায় সরাসরি বরফ এসে পড়বে না। একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগবে, এইটুকুই যায়। তবে ওরা ব্যাগগুলো মাঝখানে দিয়ে রাখবে বলেই ঠিক করলো। যেদিকে চোখ যায় সাদা বরফ যেন প্রতিফলিত হয়। সাদা সাদা মেঘের রং হালকা হয়ে আসছে আকাশে। রাত না হওয়ার কারণে চাঁদ দেখা যাচ্ছে না। কলকাতার সময় অনুযায়ী এখন রাত হয়ে গেছে। ঠান্ডা বাড়তে লাগলো। ঠান্ডা যত বাড়তে লাগলো, রবার্ট বলল, বরফের ওপরে কিন্তু দিন আর রাতের মধ্যে একটা পার্থক্য আছে। আর দিনের বেলায় এখানে ঠিক যতটা ঠান্ডা থাকে, রাতের বেলা কিন্তু ঠান্ডা পড়ে তার চেয়ে দ্বিগুণ। যদিও রাত আসেনি এখনো বরফের দেশে, তবুও কিন্তু সূর্যের আলো ম্লান হয়ে আসলে ঠান্ডা বাড়ে। সর্বনাশ! রাত নামলে তখন আমরা থাকবো কি করে? যা ঠান্ডা বাবা! আমাদের এই পোশাকেই ঠিক মতো মানতে চাইছে না ঠান্ডা। হাতের গ্লাভস কিংবা পায়ের মোজা একবার খুললে যে ঠান্ডার মতো জমে যাব সেটা বুঝতে পারছি হাড়ে হাড়ে। তাহলে রাত যদি নামে, রবার্ট, তখন আমরা কি করব? আগুন জ্বালাবার মতো উপায় আছে, কিন্তু তাতেও সমস্যা। আগুন যদি জ্বালানো হয় তাতে বরফ গলতে পারে। তবে এখনই যা ঠান্ডা, আগুন কিন্তু জ্বালাতেই হবে মনে হচ্ছে। ওই ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, আর তারপর দেখা গেল বরফ ঘুরে গেল। আর সত্যি বলতে আগুন ওখানে জ্বলবে বলে মনে হয় না। তবে একটা বছর আমরা বরফের তলায় ছিলাম। ওপরে ঠান্ডা আর তলায় ঠান্ডা দুটো সবসময় আলাদা থাকে। বরফের ভেতরে ঠান্ডা একরকম থাকে। তোমরা যখন বরফের ঘরে ঢুকেছিলে বুঝতে পারোনি? উফ রবার্ট, এই সমস্ত কথা এখন বন্ধ করো তো। ঠান্ডা বাড়তে শুরু করেছে। গোটা আকাশটা কালো না হলেও কেমন ম্লান হয়ে আছে। চারপাশটা কেমন বহু দূর পর্যন্ত একই রকম মনে হচ্ছে। রবার্ট যে ব্যবসায়ীর সঙ্গে সঙ্গে অভিযাত্রী তা ওরা বুঝতে পেরেছিল, কিন্তু তার সঙ্গে তার যে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে সেটাও একটু পরেই বোঝা গেল। পাশাপাশি বরফের উপর বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে রবার্ট একসময় বলল, আমি কয়েক বছর স্পেনে ছিলাম। সেখানে একটা গির্জায় থাকতাম। সেখানে শুনেছিলাম আসলে এই গোটা পৃথিবীর বাইরের এত গ্রহ, নক্ষত্র, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু নাকি একটা কাঁচের গ্লোব। আর এই কাঁচের গ্লোব নিয়ে কেউ একজন খেলা করছে। তারপর সেখান থেকে বেরিয়ে পড়ার পরে অনেক জায়গায় ঘুরেছি, অনেক ধর্মের সঙ্গে অনেক গল্প শুনেছি, এবং শুধু ঠাই নয়, অনেক ধর্মস্থানেও গিয়েছি। সব জায়গায় একটা ব্যাপার কিন্তু বুঝতে পেরেছি, বুঝলে? সবাই বোঝাতে চায় ওই যে গ্লোবের বাইরে যে মানুষটা বাইরে থেকে ওই গ্লোবটাকে চালনা করছে, তারাই তাদের ধর্মের একজন ভগবান। প্রতিটি ধর্মে একজন করে মানুষ রয়েছে যে গ্লোবের বাইরে থাকে, বুঝলে? বাবা, এর আগে তো এত কিছু শুনিনি। কিন্তু তোমার কি মনে হয়? আমার মনে হওয়ায় কিছু যায় আসে না মানব।
তবে বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে মানুষের মস্তিষ্কের কিন্তু একটা একটা অদ্ভুত মিল আছে। এই যে আমাদের রবার্ট, একবার ওই দিকে তাকিয়ে দেখো। মানব আঙুল তুলে দেখালো। রবার্টের সঙ্গে সঙ্গে উৎসবও তাকালো সেদিকে। একটা ছোট কিছু এক স্থান থেকে অন্য স্থানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তারপরে রবার্ট হেসে উঠল। ওটা একটা এরোপ্লেন। হ্যাঁ, বহু দূর থেকে এরোপ্লেন খেলে আর ছোট আলোর মতো মনে হয়। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে? মানব আর কোনো উত্তর করল না। একটু পরেই ঠান্ডা বাড়তে লাগলো। ওরা নিচের দিকে নেমে এলো ঠান্ডা থেকে বাঁচার জন্য। ঘরে নেমে আবার ব্যাগে থাকা বেশ কিছু শুকনো খাবার খেয়ে ওরা অপেক্ষা করতে লাগলো ওদের নির্ণয় করা সময় অনুযায়ী সকাল হওয়ার জন্য। সামনে ব্যাগটা থাকার জন্য হাওয়া পুরোপুরি ভেতরে আসতে না পারলেও তার ফাঁক ফোকর দিয়ে যেটুকু হাওয়া ভেতরে আসছিল সেটুকুতে যেন গোটা শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল ওদের। ওরা যতটা সম্ভব বরফের দেওয়ালের সাথে হেলান দিয়ে থাকার চেষ্টা করলো। রবার্ট বলল, এইভাবে সবাই জেগে থেকে লাভ নেই। তোমরা দুজন ঘুমিয়ে নাও একটু, আমি ঝাঁকি। তারপর না হয় তোমাদের দুজনের মধ্যে একজন অপেক্ষা করবে। সেটাই ঠিক হলো। ওরা তিনজন জায়গা পরিবর্তন করে নিল। রবার্ট একদম সামনের দিকে বসলো আর ওরা দুজন হেলান দিয়ে শোয়ার চেষ্টা করলো। কিন্তু এইটুকু ঘরে ভালোভাবে তো শোয়া যায় না। তবুও সারাদিনের ক্লান্তি, ঠান্ডা সব কিছুতেই ওরা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে রবার্ট মানবকে তুলে দিয়ে নিজে একটু ঘুমিয়ে নিল। এভাবে চলতে চলতে কখন যে সকালের সময় হয়ে এসেছিল তা ওদের মনে নেই। উৎসব ব্যাগ সরিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। আর আসার আগে অবশ্যই চশমাটা পরে নেওয়া দরকার ছিল, সেটা সে ভুলে গিয়েছিল। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে পেছনের দিকে তাকাতে যাওয়ার আগে নিচ থেকে উপরে রোদের আলোটা এমনভাবে বরফে এসে পড়েছে সেটা দেখে তো ওরা অবাক হয়ে গেল। আসলে জায়গাটা যদি বরফের তলায় না হতো তাহলে হয়তো চোখে কোনো রকম সমস্যা হয়ে যেত উৎসবের। কিন্তু নিচে হওয়ার জন্য বরফের নিচের সমান্তরাল থেকে বাইরের দিকে দেখছিল উৎসব। তাড়াতাড়ি মানব আর রবার্টকে ডেকে তুলতেই রবার্ট আলো দেখে বেশ আনন্দ পেল। তারপরে বলল, আমরা বরফের যেখানে সূর্যের আলো পড়ছে তার সমান্তরাল চেয়ে সামান্য নিচে থেকে ব্যাপারটা দেখেছি। হ্যাঁ, তাই যতটা আলো আমাদের চোখে এসে পড়ার ততটা কিন্তু পড়ছে না। না হলে এই আলোর থেকে খালি চোখে তাকিয়ে থাকা সম্ভব নয়। ওরা অবাক হয়ে গেল। বরফের মধ্যে চারপাশে যেন রামধনু এসে পড়েছে, আর সেই রামধনু বরফের মধ্যে এদিক ওদিকে রয়েছে। সেদিকে তাকিয়ে ওরা দেখছিল। হঠাৎ করে মানব বলল, আরে ওটা কি? মানবের দৃষ্টি অনুসরণ করে ওরা দুজনেই তাকালো। ঠিক ওরা যেখানে গর্ত করেছে সেখান থেকে একটু দূরে কিছু একটা রয়েছে। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে ওরা বুঝতে পারল কাল সকালে যে বড় পায়ের ছাপ ওরা দেখতে পেয়েছিল সেই পায়ের ছাপ এখানেও রয়েছে। অর্থাৎ ওরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন কেউ এসেছিল। কিন্তু কিন্তু আমরা তো কাল বিশ্রাম নেওয়ার সময় একজন করে জেগে জেগে পাহারা দিয়েছিলাম। সবাই জেগে জেগে ছিলাম না যদিও, তবুও আমরা কেউ তো কিছু শুনতে পাইনি। আমি যখন জেগেছিলাম তখন একবার ঝড় হয়েছিল। ঝড়ের মধ্যে যদি কেউ এসে থাকে তার শব্দ শোনা যাবে না। কিন্তু কে এসেছিল, আর যে এসেছিল সে কেন এসেছিল? মনের মধ্যে একটা কৌতূহল আর অজানা ভয় নিয়ে ওরা আবার গুহা থেকে বেরোলো। সবকিছু নিয়ে আগের দিনের মতোই যাত্রা শুরু হলো ওদের। বহুদূর থেকে এবার কিন্তু সেই পাহাড়ের চূড়ার খানিকটা দেখা গেল। রবার্ট বলল, পাহাড়ের চূড়াটা থেকে মনে হচ্ছে আসলে পাহাড়টা ছোট, কিন্তু যত সামনে এগোতে থাকবো ততই পাহাড়টা বড় হতে থাকবে। রবার্টের কথায় ঠিক প্রায় 2 ঘন্টা ধরে হাঁটার পরে পাহাড়টা যেন আরেকটু বড় হয়ে এলো। কিন্তু রবার্ট, তুমি যে বলেছিলে আমাদের 2 দিন লাগবে। হ্যাঁ, মনে হয় আমার বলতে ভুল হয়েছিল। তাছাড়া আমাদের হাঁটার গতি অনেক ধীর। প্রথম যখন আমি এসেছিলাম একটা অভিযাত্রী দলের সঙ্গে এসেছিলাম। তারা সব কিছু নিয়ম করে করতো, আর তাতেই বোধহয় একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। তবে পাহাড়টা 2 দিনের মধ্যে পুরোপুরি দেখতে পেয়েছিলাম আমরা, আর তাই বলেছিলাম 2 দিন লাগবে। এবার মনে হয় 3 দিন লাগবে। একটা কথা ভেবে আমি আশ্চর্য হচ্ছি, বুঝলি। পাহাড়টাও এত দূরে, আর ওই ঘটনাগুলো ঘটেছিল পাহাড়ের কাছাকাছি,
কিন্তু আমাদের গর্তের চারপাশে যে পায়ের ছাপগুলো দেখেছি সেগুলো যদি সেই তুষার মানবের হয় তাহলে সে ঠিক আমাদের লক্ষ্য করছে। এত বড় জায়গায় সে থাকে কোথায় যে আমাদের প্রথম থেকে সে দেখতে পেয়ে গেল? সেটাই তো বুঝতে পারছি না। তবে আগের পায়ের ছাপ আর এই পায়ের ছাপের মধ্যে সামান্য পার্থক্য আছে বলে মনে হচ্ছে না? পার্থক্য? কিসের পার্থক্য? আমি ভুল হলেও হতে পারি, কিন্তু আগের পায়ের ছাপের থেকে এই পায়ের ছাপটা যেন সামান্য বড় মনে হলো। জাহাজে মালপত্রে বিশেষ করে মাপের কাজ করতে করতে এই ধারণাটা আমার মধ্যে কিছুটা হয়েছে, তাই চট করে ছোট বড় ফারাকটা বুঝে যাই। আমার কিন্তু বড় মনে হয়েছিল। তাহলে তুমি বলতে চাইছো আগের দিন যার পায়ের ছাপ আমরা দেখেছি আর সকালে দেখা পায়ের ছাপের পার্থক্য আছে? এটা অন্য কোনো তুষার মানব? এখন এলাকায় মানে এই বরফের রাজ্যে কিন্তু একটা অদ্ভুত গল্প চালু আছে। এখানে যারা বরফের নিচে চাপা পড়ে মারা যায় তারা তারা বিশেষ বিশেষ সময় নাকি ফিরে আসে। হ্যাঁ, বরফের তলায় শরীর কখনো পচে না, কঙ্কালও হয় না, একভাবে অবিকৃত থেকে যায়। আর সেই শরীরগুলো নাকি বাজে বাজে জীবন্ত হয়ে যায়। সত্যি রবার্ট, তুমি এইসব উল্টোপাল্টা কথায় বিশ্বাস করো? তুমি এত কিছু জানো তারপরেও এমন কথা বলো? মৃত মানুষ আবার ফিরে আসতে পারে নাকি? মানুষের চেয়েও দ্বিগুণ পায়ের ছাপ যদি আমাদের গর্তের আশেপাশে বিশ্রামের সময় আসতে পারে তাহলে সে তো আবার ফিরে আসতে পারে, তাই না? আচ্ছা, তাহলে কি তাকে তুমি মানুষ বলেই গণ্য করছো? মানব তার উত্তর দিতে পারে না। ওরা আবার হাঁটতে থাকে। সেদিনটা দুপুরে ওরা শুধু খাওয়ার জন্য বিশ্রাম নেয়, তারপরে আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দ্বিতীয় দিনের সন্ধ্যাবেলা ওরা পাহাড়টার প্রায় নিচ পর্যন্ত দেখতে পায়। রবার্ট জানায় আর ঘন্টা চারেক হাঁটতে পারলেই ওরা পাহাড়টা পুরোপুরি দেখতে পাবে। আর সেদিন ঘড়িতে রাত হওয়ার সময় দেখে ওরা বিশ্রাম নিতে যাওয়ার সময় ঘটে যায় প্রথম ঘটনাটা। মানব আর রবার্ট ঘুমোচ্ছে, উৎসব জেগে রয়েছে। ঠিক আগের মতোই গর্ত খুঁড়ে তার তলায় মাথা গোজার মতো ঘর বানিয়ে ব্যাগ দিয়ে আড়াল করে রাখা হয়েছে। উৎসব জেগে জেগে একটা অদ্ভুত কথা বারবার ভেবে চলেছিল, যে সত্যি সত্যি বরফের নিচে ঠিক এমনই গর্তের মধ্যে অনেক নিচে যদি কোনো একটা শহর লুকিয়ে থাকে। আসলে আন্টার্কটিকা নিয়ে তো অনেক গল্প সে আর আগে শুনেছে। একটা গল্প সে পড়েছিল যেখানে এই বরফের নিচে কোনো একটা মানুষের প্রাচীন সভ্যতা থাকার কথা রয়েছে। অনেক বছর আগে যখন এখানে বরফ ছিল না তখন এই অঞ্চলও মানুষের বসতি ছিল। কেমন ছিল তাদের বসতি, আর কেমন ছিলই বা তাদের জীবনধারা? এই অঞ্চলে তো সময়ের দিন রাতি থাকে, তাহলে তারা কিভাবে থাকতো? এসব কথাই ভাবছিল উৎসব। ঠিক তখনই উপরের দিকে একটা শব্দ হলো, যেন বরফের উপর পা রেখে কেউ একজন ঘুরে চলেছে। কথাটা মনে হতেই উৎসব কেমন যেন চমকে উঠল। তাহলে বাইরে এ সময় কে? এখানে সূর্য কখনো ডুবে না, শুধু একপাশে হেলে যায়। কিন্তু সূর্য ডুবতে তো দেখেনি। সবসময় দিনের আলো থাকে, কিন্তু তবু ওদের যে বিশ্রাম নেওয়াটা প্রয়োজন, তাই ওদের ঘড়ির সময়ের হিসেবে আজ দ্বিতীয় রাত। কিন্তু বাইরে কে? কথাটা ভেবে সামনে রাখা ব্যাগটা অল্প সরিয়ে ফেলে উৎসব। আর তাতেই বাইরের দিকে তাকিয়ে যেটা দেখতে পায় তাতে তার বুকের ভেতর যেন কেঁপে ওঠে। ঠিক তাদের গর্তের ভেতর একটা মাথা এসে ঢুকেছে। মানুষটাকে অনেকটা সত্যিকারের মানুষের মতোই মনে হলো। তার মাথাটা অনেক বড়, তার দুটো চোখ সাদা বরফের মতো, তার মাথাটা যেন আরও বড়, আর সেই মাথায় দুটো সাদা ঘোলাটে চোখ। সাদা শক্ত বরফ দিয়ে তৈরি তার দাঁতগুলো। সাদা বরফের একটা অদ্ভুত গড়গড় শব্দ শুনতে পায়। কিছুক্ষণ একভাবে উৎসব তাকিয়েছিল সেই ভয়ঙ্কর মূর্তির চোখের দিকে। কতক্ষণ কেটে গিয়েছিল মনে নেই। ঠান্ডা বাতাস ততক্ষণে সামনে দিয়ে ঢুকতে শুরু করেছে। সেই বাতাস উৎসবের মুখে এসে লাগছে। এতটা বিহ্বল কেন হয়ে গিয়েছিল সেটা বুঝতে পারল না, কিন্তু সম্বিত ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে উৎসব চিৎকার করে ওঠে। রবার্ট আর মানবের ঘুম ভেঙে যায়, আর ওরা সামনের দিকে তাকিয়ে সেই মুখটাকে দেখতে পায়। রবার্ট ব্যাগ থেকে তাড়াহুড়ো করে একটা অস্ত্র বার করে। তারপরে দেখা যায় সেই মুখটা উধাও হয়ে গেছে। ওরা তিনজনে একটু পরে বাইরে বেরিয়ে আসে। এই সময়টা রোদ অল্প কমে আসে, কিন্তু চারপাশে কেউ কোথাও নেই। তাহলে একটু আগে ওরা যেটা দেখতে পেল
সেটা কি? উৎসব কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিল। এমন একটা মাথা যদি হঠাৎ করে সামনে আসে তাহলে যে কেউ ভয় পাবে। সে একটু কাঁপা কাঁপা গলায় বলল, তার মানে অভিযাত্রী দল যে নিখোঁজ হয়েছিল তার কারণ ছিল এটাই? খবরের কাগজে লোকেরা মিথ্যা কথাও লেখেনি? তুষার মানব তাহলে সত্যিই আছে? যদি সেটাই হয় তাহলে এত অল্প সময়ের মধ্যে সে গেল কোথায় বলো তো? আমার মনে হচ্ছে বরফের তলায় কোথাও আশ্রয় নিয়েছে। এত বড় জায়গা, এসব জায়গা তো আর আমরা ভালোভাবে দেখিনি। আমরা সোজা পথ ধরে এসেছি। নিশ্চয়ই বরফের মধ্যে কোথাও বরফ অপেক্ষাকৃত নরম, সেখানে সে বরফের তলায় আশ্রয় নিয়েছে। আর সেই সুযোগ বুঝে বেরিয়ে এসে আমাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু যদি এটাই হয় তাহলে তো আমাদেরও বিপদ রয়েছে। আগের অভিযাত্রী দলদের যেভাবে মেরেছে সেভাবে যদি আমাদেরও ক্ষতি করে। কিন্তু সে এখন আমাদের ক্ষতি করেনি। কোনো একটা বিশেষ কারণে সে আমাদের ক্ষতি করেনি। তাহলে কি সে আমাদের কিছু 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 বলতে চাইছে? মানব আর উৎসব একভাবে অবাক হয়ে তাকায় রবার্টের দিকে। তার মুখে একটা কিসের যেন চিন্তা ফুটে ওঠে। রবার্ট আবার বলে, আমার কিন্তু সেটাই মনে হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে ওটা তুষার মানব হোক আর আর যেই হোক, নিশ্চয়ই আমাদের সঙ্গে কোনো কথা বলতে চাইছে। না হলে সুযোগ পেয়েও সে আমাদের এভাবে এভাবে ছেড়ে দিত না। তুমি কি পাগল হয়ে গেলে আবার? এর আগে দুটো অভিযাত্রী দলকে ওরা মেরেছে। একটা লোক পাগলের মতো ডেভি স্টেশনে গিয়ে জবানবন্দি দিয়েছিল। পুরো ব্যাপারটা তোমরা জানো না। ওই লোকটা কিন্তু একবারও বলেনি যে তুষার মানব তাদের মেরেছে। ওরা শুধু বলেছিল ওরা তুষার মানবকে দেখেছে। আর ওই লোকটার দলের সবাই কিন্তু মারা গিয়েছিল বরফের মধ্যে পড়ে। আর ওই লোকটা বরফের মধ্যে পড়েনি, তাই সে বেঁচে এসেছিল। একবার ভেবে দেখো তো, যদি তুষার মানব সত্যি ওকে মারতে চাইতো তাহলে কি সে ওভাবে বেঁচে ডেভি স্টেশনে ফিরতে পারত? আমার কিন্তু একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। এখানে তুষার মানব একটা নয়, অনেকগুলো রয়েছে। ভালো করে পায়ের চিহ্নগুলো লক্ষ্য করে দেখ। আমরা এর আগে যে দুটো পায়ের চিহ্ন দেখেছি তার যে এই পায়ের চিহ্নগুলো কিন্তু অনেকটাই ছোট। চিহ্নগুলো দেখে আমরা ওই তুষার মানবের খোঁজ পেতে পারি। তাড়াতাড়ি চলে এসো। একটা অদ্ভুত উত্তেজনায় মানব, উৎসব, রবার্ট তিনজনই যেন অপেক্ষা করতে লাগলো। পাহাড়টা আরেকটু পরেই পুরোপুরি দেখা যাবে, কিন্তু সেদিকে ওদের আর মন নেই। ওরা তুষার মানবের পায়ের ছাপ অনুসরণ করল। দুটো পায়ের চিহ্ন সোজা পথ ছেড়ে চলে গেছে ডান দিকে। চলতে চলতে রবার্ট একবার বলল, এখানে গরমের সময় সব সময় রোদ থাকে, কিন্তু শীতকালে সব সময় অন্ধকারে ডুবে থাকে। একবার ভেবে দেখো, শীতকালে যদি এই তুষার মানবের দেখা কেউ পায় তাহলে সে বুঝতে পারবে না সাক্ষাৎ মৃত্যু তার কত কাছাকাছি এসে পড়েছে। কিন্তু আমাদের পিছনে ওটাকে কে আমাদের অনুসরণ করে চলেছে, আর সে কি চায়? আমাদের অজান্তে কেউ একজন আমাদের দুদিনের চেয়েও বেশি সময় ধরে অনুসরণ করে চলেছে। ভালো করে জেনে নেওয়া দরকার। দেখো মানব, বিপদ কি তা না জানলে আমরা তার মোকাবিলা করতে পারবো না। তাই বিপদটা কি তা আগে আমাদের জানা দরকার। ওই পাহাড়ে আমরা একদিন পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। আর তোমরা তো এখানে ওই তুষার মানবের জন্যই এসেছিলে, তাই না? তুষার মানবের পায়ের চিহ্ন ধরে ওরা চলতে লাগলো। ওরা পথ ছেড়ে বেশ খানিকটা একপাশে চলে আসার পরে হঠাৎ করে তুষার মানবের পায়ের চিহ্ন কোথাও যেন উধাও হয়ে গেছে সেটা লক্ষ্য করলো। এতক্ষণ পায়ের চিহ্ন এসেছে এই পর্যন্ত, আর এখান থেকে এসে চিহ্নটা উধাও হয়ে গেছে। আমার মনে হয় তোমার কথাই ঠিক রবার্ট। এখানে বরফের তলায় কিছু আছে। বরফের তলায় নিশ্চয়ই ওই তুষার মানবের থাকার জায়গা আছে। কিন্তু বরফের তলায় মানুষ থাকতে পারে কি করে? বরফের তলায় তো নিঃশ্বাস নিতে পারবেন না। তুষার মানব কি তাহলে জীবিত কোনো প্রাণী নয়? তুমি তাকে প্রাণী বলছো কি করে? তুষার মানব হলো একটা অদ্ভুত প্রজাতি। যেমন সমুদ্রে মারমেড থাকে, অথচ তাকে কেউ দেখেনি, তেমনি বরফের তুষার মানবকে কেউ দেখেনি, অথচ আমরা এত কাছাকাছি এসে পড়েছি।
আর যদি একবার আমরা তাকে দেখতে পাই তাহলে আমরা ইতিহাস তৈরি করতে পারবো। মানব খানিকটা এগিয়ে গিয়ে হাতের লাঠিটা বরফের উপর রাখতেই এই প্রথমবার হাতের লাঠিটা বরফের মধ্যে বেশ খানিকটা ঢুকে গিয়ে মাঝামাঝি থাকা লোহার পাত বরফের সমান্তরালে এসে পড়ল। আর তাতেই মানব বলল, বুঝতে পেরেছি, এখানে বরফ বেশ খানিকটা নরম। আর এই বরফ। মানব আরও কিছু বলতে যেত, কিন্তু তার আগেই তার পেছনের বরফ ছিটকে উঠল যেন, আর একটা অদ্ভুত গর্জন ভেসে উঠল। তার সঙ্গে সঙ্গে উৎসব আর রবার্ট অবাক হয়ে দেখল বরফের তলা থেকে উঠে এসেছে প্রায় মানুষের চেয়ে দ্বিগুণ কিংবা তার চেয়েও বেশি একটা মানুষের আকৃতির কেউ। তাকে দেখে অনেকটা বন মানুষের কথাই মনে হয়, কিন্তু তার গোটা শরীর সাদা থপথপ করছে। সে বেরিয়ে এসে দুটো হাত ধরে আবার ঝাঁপিয়ে পড়ল সেই বরফের ভেতর। আর চোখের সামনে দেখতে দেখতে মানব আর সেই তুষার মানব হারিয়ে গেল বরফের তলায়। বরফের তলা থেকে উঠে আসার জন্য চারপাশে বরফের কুচি ছিটকে পড়েছিল, যেন মনে হচ্ছিল এখানে প্রচণ্ড বিস্ফোরণ হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের আগুনের মতো ছড়িয়ে পড়েছে বরফের গুঁড়ো। বরফের একটা পাতলা আস্তরণ বোধহয় ফেটেও গিয়েছিল, তাতেই ভীষণ একটা শব্দ হয়েছিল। শব্দের তীব্রতা আর বরফের সেই ধাক্কা সামলে ওরা যখন সামনে তাকালো তখন কোথাও কিছু নেই, যেন নদীর বুকে একটা বড় মাছ ঘাই মেরে সঙ্গে সঙ্গে আবার নিচে গিয়ে পড়েছে। অথচ নদীর জলের মধ্যে সামান্য আন্দোলনটুকু নেই। পাথরের মতো থমকে দাঁড়িয়েছিল উৎসব আর রবার্ট। তারপরে সম্বিত ফিরতে তাড়াতাড়ি উৎসব এগিয়ে যাওয়ার চেষ্টা করলো সেই বরফের দিকে। রবার্ট তার হাত টেনে ধরে বলল, ভুল করো না উৎসব, ওখানে বরফ নরম, ওখানে ওখানে একবার পা পড়লে তুমি। কিন্তু রবার্ট, ওই তুষার মানবটা তো মানবকে নিয়ে গেছে। মানবকে আমাদের বাঁচাতে হবে যেভাবেই হোক। এই তুষার মানবের একটা গল্প আমি শুনেছিলাম, আমার মনে হয় সেটাই সত্যি। আর যদি সেটা সত্যি হয় তাহলে কিন্তু মানবের কিছু হবে না, আর তাহলে ওই দুটো অভিযাত্রী দলেরও কিছু কিছু হয়নি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, চোখের সামনে দেখতে পেলে ওই হিংস্র তুষার মানবটা মানবকে জাপটে ধরে বরফের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল, আর তুমি বলছো মানবের কিছু হবে না? এখানকার লোকেরা, মানে এখানে তো কেউ থাকে না, আশেপাশের যে বিভিন্ন দ্বীপের মানুষরা মনে করে যে তুষার মানব আসলে খারাপ কিছু নয়, এই বরফের দেশ তার থাকার জায়গা। কিন্তু আসলে সে থাকে বরফের তলায়, সেখানে তার একটা সত্যিকারের আস্থানা আছে। এমনকি বরফের তলায় নাকি তার একটা নিজের নগর আছে। সে নগর আজ থেকে অনেক বছর আগে হারিয়ে গেছে, আর সেই নগরের অনেক কিছু এখনো বরফের তলায় ঠিক আগের মতোই রয়ে গেছে। উৎসব রবার্টের কথাগুলো শুনে ভাবে এমন কথা তো সে আগেও ভেবেছিল, কিন্তু তার জন্য তো তাদের বরফের তলায় যেতে হবে। কিন্তু সেই কাজটা সম্ভব হবে কিভাবে? আমি বুঝতে পারছি তুমি কি বলছো। আসলে ওই বরফের মধ্যে বিভিন্ন জায়গায় বরফের তলায় সেই নগরীতে যাওয়ার রাস্তা থাকে। ওপরে বরফ পড়তে পড়তে জমে যায় জায়গাটা। কিন্তু যদি আমাদের ভুল হয় তাহলে? ভুল হোক আর ঠিক হোক, আমাদের ওই পথেই যেতে হবে। তোমরা যদি আসতে চাও তাহলে এসো। কথাটা বলে মনের সমস্ত শক্তি একত্র করে নিয়ে উৎসব লাফ দেয় ঠিক সেই জায়গাটা লক্ষ্য করে যেখানে একটু আগে তুষার মানবটাকে আর মানবকে সে মিলিয়ে যেতে দেখেছে। আর লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে তার গোটা শরীরটা যেন নরম বালির মধ্যে ঢুকে গেল মুহূর্তের মধ্যে। শুধু তাই নয়, এরপর প্রায় মিনিট 5 ধরে উৎসবের শরীরটা গুঁড়ো গুঁড়ো বরফের মধ্যে পিছলে যেতে থাকে। শেষ পর্যায়ের দিকে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তার প্রচণ্ড কষ্ট হতে থাকে। কিন্তু তবুও নাক মুখ বন্ধ করে প্রাণপণে উৎসব অপেক্ষা করতে থাকে কোথাও একটা পৌঁছবার জন্য। আর তার একটু পরেই সে বরফের ভেতর থেকে এসে ছিটকে পড়ে শক্ত কিছুর উপর। তার একটু পরেই তার পাশে ছিটকে পড়ে রবার্ট। দুজনে হাত পা ঝেড়ে নিয়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় বললেও ভুল বলা হবে। এতক্ষণ তারা সাদা বরফের মধ্যে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আর তারা সেখানে নেই। তারা এসে পড়েছে একটা পাথুরে জায়গায়, আর সেই পাথুরে জায়গাটার সামনের দিকে রয়েছে একটা বাড়ি। গোটা বাড়িটা পাথর দিয়ে তৈরি। বাড়িটা একতলা, তবে বাড়িটার গায়ে সুন্দর কারুকার্যের ছাপ রয়েছে। একটু দূরেই দেখা যায় সেই তুষার মানব আর মানবকে। মানব ওদের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে চিৎকার করে বলে, এই যে
এই যে আমি এখানে, এদিকে আয়, এদিকে আয়। উৎসব আর রবার্ট অবাক হয়ে গিয়েছিল। রবার্ট থমকে একবার উপরের দিকে তাকায়। এবার যেন তার বিস্ময় আর কাঁদতেই চায় না। তারা বরফের তলায় প্রায় মিনিট 5 বেশি দ্রুত এগিয়ে এসেছে নিচের দিকে, কিন্তু এখন উপরের দিকে তাকিয়ে এসে খোলা আকাশ দেখতে পাচ্ছে। এটা কি করে সম্ভব? অবিশ্বাস্য, বরফের তলায় সেই নগরী। কিন্তু যদি সেটাই হয় তাহলে এখান থেকে আকাশ দেখা যাবে কি করে? ভালো করে দেখো, ওটা আকাশ নয়, একটা আলো যেন কোথা থেকে আসছে, কিন্তু ওটা আকাশ নয়, ওপরে পাথরের দেওয়াল। রবার্ট মুহূর্তের মধ্যে ভালো করে তাকায় উপরের দিকে। তারপরে দেখতে পায়, আরে সত্যি সত্যি তো পাথরের দেওয়াল, কিন্তু গোটা পাথরের দেওয়ালটাকে কেউ যেন আকাশের মতো রং করেছে। আর তাতেই মুহূর্তের জন্য তাকালে মনে হয় এটা আকাশ। তার গায়ে মেঘ রয়েছে, পাখি উড়ে যাচ্ছে, কিন্তু এই কাজগুলো করল কে? তুষার মানব। কিন্তু ওদের দেখতে পেয়ে ওদের দিকে এগিয়ে আসছিল তুষার মানব। উৎসব আর রবার্ট তো ভয় পিছিয়ে গেল। রবার্ট তার ব্যাগ থেকে একটা অস্ত্র বার করে সামনে ধরে বলল, যদি আমাদের আক্রমণ করতে চাও তাহলে কিন্তু ফল ভালো হবে না। তুষার মানব এগিয়ে এসে নিজের দুটো হাত তুলল আকাশের দিকে। তারপর একটা অদ্ভুত স্বরে গর্জন করে উঠল। মানব বলল, ও আমাকে এখানে নিয়ে এসেছে সেটা ঠিক, কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। আমার মনে হয় না যে ও আমাদের কোনো ক্ষতি করতে চাইছে। ও আমাকে কিছু একটা দেখাতে চাইছে। রবার্ট, তুমি ঠিকই বলেছিলে। মানবের কথা শেষ হতেই তুষার মানব সামনের দিকে হাঁটতে শুরু করে। ওরা হতভম্ব হয়ে পড়ে আর অবাক ভাবটা কাটিয়ে উঠে হাঁটতে থাকে। একটু আগে ওরা বরফের মধ্যে থেকে নিচে এসে পৌঁছেছে। এবার সেদিকে তাকিয়ে দেখা যায় পাথরের জায়গার মধ্যে এক জায়গায় সাদা বরফ জমে রয়েছে। পাথরের উপরও বরফ পড়ে রয়েছে। কিন্তু ব্যাপারটা কি করে সম্ভব সেটাই তো ওরা বুঝতে পারে না। তবুও তুষার মানবের সঙ্গে সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। চারপাশে পাথরের বাড়ি, প্রায় একই রকম আকারের, একই ধরনের অনেক বাড়ি। আর একটু এগিয়ে আসতে অদ্ভুত দৃশ্য দেখতে পায় ওরা। একটা বাড়ির সামনে একটা মানুষ বসে রয়েছে। তার পরনে অদ্ভুত পোশাক রয়েছে। অনেক বছর আগেকার মানুষরা যেমন পোশাক পরত, গাছের ছাল আর পাতা দিয়ে তৈরি করা, ঠিক তেমনই পোশাক। তবে তার পোশাক শুকিয়ে গেছে। সে একভাবে একটা লাঠি হাতে পাথরের উপর বসে তাকিয়ে রয়েছে ওদের দিকে। মানব আর উৎসব কিন্তু চমকে উঠল। রবার্ট আর একটু এগিয়ে যেতেই তুষার মানব আবার গর্জন করে উঠল। রবার্ট বলল, লোকটা মরে গেছে, কিন্তু কোনো কারণে তার শরীরে পচন ধরেনি। একভাবে বসে রয়েছে গোটা শরীরটা। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? ওই তুষার মানব আমাদের কোথায় নিয়ে যেতে চাইছে? আমার মনে হয় আগের অভিযাত্রী দলগুলোকেও ও এখানে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তারপরে কিছু একটা হয়েছে। প্রথম দিন থেকে ও আমাদের পিছু নিয়েছে, অথচ আমাদের কোনো ক্ষতিই কিন্তু করেনি। তুষার মানব হাঁটতে হাঁটতে সামনের দিকে চলল। ওরা দেখল ওরা এখন একটা পাথরের পথ ধরে সামনে এগিয়ে চলেছে। দুপাশে ঠিক একই রকম বাড়ি। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ দেখা গেল। তবে তাদের সবারই অবস্থা এক। গাছের ডাল আর পাতা দিয়ে তৈরি করা পোশাক শুকিয়ে গেছে, কিন্তু মৃত বলে একভাবে ঠাঁয়ে বসে রয়েছে। বেশ খানিকক্ষণ চলার পরে ওরা একটা বড় ঘরের সামনে এলো। সেই ঘরটা কিন্তু বেশ খানিকটা উঁচু। আর দরজার কাছে এসে তুষার মানব ওদের দিকে তাকিয়ে কিছু একটা অঙ্গভঙ্গি করল। তারপরে ঘরের দরজাটা ঠেলে খুলে দিতেই ভেতরের দিকে তাকিয়ে ওরা অবাক হয়ে গেল। ঘরের ভেতরে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না। ভেতরে ঢুকতেই তুষার মানব নিজেও ভেতরে ঢুকে এলো। তারপর আরো খানিকটা এগিয়ে যেতেই বোঝা গেল ঘরের ভেতর কোথাও থেকে একটা আলো আসছে, কিন্তু কোথা থেকে আলো আসছে তা বোঝা গেল না। আর সেই আলোয় ভেতরে এসে ওরা দেখল আগের মতোই পাথরের একটা ঘর রয়েছে, তবে বেশ বড়, অনেকটা হল ঘরের মতো। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে পাথরের তৈরি অনেক জিনিসপত্র, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মূর্তি, তাছাড়া বোধহয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। সেই সমস্ত দুপাশে রেখে ওরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওদের আগে আগে এগিয়ে চলেছে উৎসব। ভালো করে তাকিয়ে দেখল তার গোটা শরীরটা বরফের মতো। তবে একটা ব্যাপার এবার বুঝতে পারল, তার গোটা শরীরটা বরফের মতো নয়, আসলে তার গোটা শরীর সাদা রঙের লোমে ঢাকা।
আর সেই লোমের ওপর বরফ লেগে থাকতো বলেই তাকে অমন বরফের মতো বলে মনে হতো। ওরা কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রবার্ট বলল, এটা কোন আমলের শহর? সমস্ত কিছু পাথরের তৈরি, অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মূর্তি। এখানে কিন্তু বাইসনের মূর্তিও দেখলাম আমি। যতদূর মনে হচ্ছে প্রস্তর যুগ। প্রস্তর যুগেই তো পাথর দিয়ে সমস্ত কিছু তৈরি করা হতো, কিন্তু এত বছর ধরে এই গোটা শহরটা একই রকম রয়ে গেছে, এর খোঁজ কেউ পায়নি। আমার কিন্তু সেটা মনে হয় না। বিশেষ কোনো কারণে এই জায়গাটার খোঁজ কিন্তু তারা পায়নি। অভিযাত্রীর দল যখনই এদিকে আসার চেষ্টা করেছে, নিশ্চয়ই তুষার মানব তাদের পথ ভুলিয়ে দিয়েছে, আর না হলে তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চেয়েছে। ভয় পেয়েই বোধহয় তারা ভুল পথে গিয়ে মারা পড়েছে, না হলে হারিয়ে গেছে। কিন্তু সে সবার কাছ থেকে কি লুকিয়ে রেখেছিল, আর আমাদেরও সেখানে নিয়ে গেল কেন? আমার মনে হয় এখানে এমন কিছু একটা আছে যা গোটা পৃথিবীর মানুষের কাছে অজানা, আর সেটাই এই তুষার মানব রক্ষা করে চলেছে। কিন্তু সেটা কি? মনের মধ্যে ওদের অনেক চিন্তা চলতে লাগলো। ক্রমশ হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আছে ওরা। বুঝতে পারলো সেই আলোটা যেন আরো উজ্জ্বল হচ্ছে। তবে ওটা আলো নয়, আসলে এই পাথরের বাড়িটার ছাদের দিকে খানিকটা জায়গা গোল করে কাটা হয়েছে। সেখান থেকে আলো এসে ভেতরে ঢুকছে। কিন্তু এই আলোতে সামনে ওটা কি? একটা পাথরের সিংহাসন বলে মনে হচ্ছে না? সিংহাসনের ওপরে ওটা কে বসে আছে? অবাক হয়ে ওরা তাকিয়ে দেখল, তুষার মানব ঠিক সিংহাসনের উপরে বসে থাকা মানুষটার পায়ের কাছে গিয়ে উবু হয়ে বসল। মুখে গড়গড় করে কিছু একটা শব্দ করতে লাগলো। ওরা তাকিয়ে দেখল সামনের দিকে। সিংহাসনের ওপরে যে বসে রয়েছে সে একটি মানুষ। তার মাথায় পাথরের মুকুট, হাতে পাথর দিয়ে তৈরি করা একটা তলোয়ার জাতীয় কিছু। তলোয়ারটা পাথরের মেঝের উপর হেলান দেওয়া রয়েছে। মানুষটা মৃত, কিন্তু তার দুটো চোখ এবং গোটা শরীর থেকে বোঝা যায় সেই গোটা শহরের দলপতি কিংবা রাজা জাতীয় কিছু একটা হবে। তুষার মানব এগিয়ে গেল, তারপর ওদের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বোঝালো। রবার্ট কিন্তু ভয় না পেয়ে এগিয়ে গেল সামনের দিকে। তারপর তুষার মানব অঙ্গভঙ্গি লক্ষ্য করে কিছু বোঝাতে রবার্ট এগিয়ে গিয়ে সেই মানুষটার মাথার উপরে থাকা সেই মুকুটটা তুলে ধরল। তারপর সেটা নিচে নামিয়ে রাখতেই চোখের সামনে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। এতক্ষণ ধরে যে মৃতদেহটা ঠিক মানুষের মতো এত বছর ধরে অবিকৃত অবস্থায় ছিল, সেটা ওদের চোখের সামনে কেমন যেন হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। তুষার মানব সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত কাণ্ড করল। সে এগিয়ে এসে মানব উৎসব আর রবার্টকে টেনে তুলল নিজের কাঁধের কাছে। এবারে ওরা ভালোভাবে বুঝতে পারল তুষার মানব আসলে ওদের মানুষের যে দ্বিগুণ নয়, তার চেয়েও বড়। ওদের তুলে নিয়ে তুষার মানব দৌড়তে লাগলো সামনের দিকে। পেছনের দিকে তাকিয়ে ওরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। এতক্ষণ ধরে যে পাথরের বাড়িটাকে কখনোই ভাঙবে না বলে মনে হচ্ছিল, সেটা ভেঙে পড়তে শুরু করেছে। আস্তে আস্তে তুষার মানব তাড়াতাড়ি দরজার কাছে এসে দরজাটা খুলে ফেলল। তারপর বাইরে বেরোতেই ওরা আরও একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। এতক্ষণ বাড়িগুলোর সামনে যে মানুষগুলো ওরা বসে থাকতে দেখেছিল, তারা সেখানে নেই। তার জায়গায় পড়ে আছে পাথর দিয়ে তৈরি তাদের পোশাক। সবাই যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। আর পড়ে রয়েছে অনেক নরকঙ্কাল। ওদের চোখের সামনে ও বাইরে যে নরকঙ্কালগুলো ছিল সেগুলো তো রয়েছে, তার সঙ্গে ঘরের দরজা জানলা সবকিছু ভেঙে পড়ছে। আর তার মধ্যে দেখা যাচ্ছে ঘরের ভেতরে রয়েছে অনেক নরকঙ্কাল, যেন গোটা শহরটা মুহূর্তের মধ্যে একটা নরকঙ্কালের শহর হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে গোটা শহরটা যেন ভেঙে পড়তে শুরু করেছে। মানব চিৎকার করে বলল, এটা কি হলো? এত বছর ধরে থাকা একটা শহর এভাবে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ছে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে যে কি হচ্ছে ঈশ্বরই জানে। আর গোটা শহর যদি এদিক ওদিক ভেঙে পড়ে, তাহলে আমাদের মাথার উপরে ছাদ হতো। ওদের মাথার উপরের ছাদের পাথরখণ্ড যেন ভেঙে ভেঙে নিচের দিকে পড়তে লাগলো। দ্রুত দৌড়তে দৌড়তে তুষার মানব ওদের নিয়ে এগিয়ে চলল সামনের দিকে, ঠিক যেখানে সাদা বরফ দেখা যাচ্ছে খানিকটা। ওরা এবার সামনের দিকে তাকাতেই লক্ষ্য করল দেওয়ালের একটা বিশেষ জায়গায় বেশ কয়েকটা বড় বড় ফাটল রয়েছে, আর সেই বড় বড় ফাটলের মধ্যেই কিন্তু বরফ দেখা যাচ্ছে। তুষার মানব এক লাফে ঝাঁপিয়ে পড়ল সেই বরফের ভেতরে। ভয়ে ওদের তিনজনের গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। ওরা না হয় তখন উপর থেকে নিচের দিকে নেমে এসেছে, কিন্তু এবার ওই পথে ওরা যাবে কি করে? গর্তের মুখটা
বরফ দিয়ে ঢাকা, তাই ওরা কোনো রকমই নিজের দুটো হাত দিয়ে মুখ ঢেকে রাখল। কতক্ষণ এভাবে ছিল মনে নেই। তারপর গায়ে একটা হাওয়া লাগতেই ওরা বুঝতে পারল ওরা ফাঁকা জায়গায় এসে পড়েছে। প্রথমে চোখ খুলল রবার্ট, তারপর চারিদিকে তাকিয়ে দেখল ওরা বরফের মধ্যে ঠিক সেখানে এসে পড়েছে যেখানে ওদের থেকে খানিকটা পেছনে লম্বা পাহাড়টা দাঁড়িয়ে আছে। তারপর মানব আর উৎসব ওরা দুজন উঠে দাঁড়ালো। পেছন দিকে তাকিয়ে পাহাড়টাকে দেখতে পেল ওরা, কিন্তু কোথায় সেই তুষার মানব? তাকে তো দেখতে পেল না। বিফল হয়ে ওরা তিনজন বরফের উপরে বসে রইল খানিকক্ষণ। সামনের দিকে তাকিয়ে বড় পাহাড়টা দেখতে পেল ওরা। প্রথমে কথা বলল রবার্ট। আচ্ছা, আমাদের সঙ্গে যা হয়ে গেল তার সবকিছু কি সত্যি নাকি স্বপ্ন ছিল? আমি এখনো বিশ্বাস করতে পারছি না সেই তুষার মানব যাকে সবাই ভয় পায় সে আমাদের বরফের তলায় একটা অদ্ভুত পাথরের নগরীতে নিয়ে গিয়েছিল এবং সেখানে আমরা নিজের হাতে গোটা শহরটা ধ্বংস করে এসেছি। আমার কিন্তু তেমন কিছু মনে হয় না। ছোটবেলায় ঠাকুরদা একটা অদ্ভুত গল্প বলতো। এক জায়গায় বরফের নিচে একটা শহর আছে, পাথরের শহর। সেখানকার লোকেরা কখনো মাটির উপরে উঠে আসে না। তারা ওখানেই কিভাবে থাকে তা কেউ জানে না। একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করিনি। যতক্ষণ আমরা বরফের তলায় ওই পাথরের শহরে ছিলাম ততক্ষণ কিন্তু আমাদের নিঃশ্বাসের কোনো সমস্যা হয়নি। সত্যি তো, এটা আমি ভেবে দেখিনি। এমনকি যখন এই তুষার মানব আমাদের তুলে নিয়ে দৌড়েছিল তখন আমরা হাঁপাচ্ছিলাম, কিন্তু আমাদের নিঃশ্বাসের ঘাটতি হয়নি। তাহলে সেখানে আমরা অক্সিজেন পেলাম কোথা থেকে? ঠিক যেভাবে আজ এত বছর ধরে ওই মৃতদেহগুলো বরফের ঠান্ডায় অবিকৃত অবস্থায় ছিল, ঠিক সেইভাবেই। তাহলে আমরা যখন চলে আসলাম তখন ওই মানুষগুলো নরকঙ্কাল হয়ে গেল কি করে? এর উত্তর আমার জানা নেই। তবে মনে হয় ওই যে পাথরের সিংহাসনে যে রাজা বসেছিল তার মুকুটের মধ্যে কিছু একটা ছিল, বুঝলি? রবার্ট যখনই সেই মুকুটটা সরিয়ে ফেলল তারপরে কিন্তু এমন একটা ব্যাপার ঘটল। ওই তুষার মানব নিশ্চয়ই কোনো অদ্ভুত প্রজাতির জীব যে বরফের উপর এবং বরফের নিচে একইভাবে থাকতে পারে। সে হয়তো কোনো কারণে ওই কাজটা করার জন্যই আমাদের এখানে নিয়ে এসেছিল। সে বুঝতে পেরেছিল আমরা ভয় দেখিয়ে পালিয়ে যাব না। আমার বাকি অভিযাত্রী দলের মতো তুষার মানবকে ভয় পাব না, তাই সে আমাদের উপর প্রথম থেকেই নজর রেখেছিল। কিন্তু এত বছর পরে কেন? এতদিন ধরে তো এখানে অনেক অভিযাত্রী দল এসেছে, তাহলে? রবার্ট, তুমি একটা থিওরির কথা বলেছিলে মনে আছে? আমাদের এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা মস্তিষ্কের মতো। আসলে এই থিওরিটা বিজ্ঞানী ছাড়া আর কেউ বিশ্বাসও করবে না। যাই হোক, আসলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এমনকি আমাদের জানার মধ্যে যা কিছু সমস্ত রয়েছে সব কিছুই আসলে একটা মস্তিষ্ক, আর সেটা কেউ একজন চালনা করছে। তাই সেই হয়তো সমস্ত কিছু ঠিক করেছিল। ওই তুষার মানবের হাত দিয়ে ওই গোটা শহরটাকে ধ্বংস করতে হবে কোনো কারণে, না হলে নিশ্চয়ই কিছু একটা হতো। তাই তবে আমি কিন্তু এই পাথরের শহর থেকে খালি হাতে ফিরে আসিনি। আমি কিন্তু কিছু একটা নিয়ে এসেছি। এই 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 দেখো। রবার্টের কথা শুনে অবাক হয়ে মানব আর উৎসব ওদের দিকে তাকায়। রবার্টের হাতে ধরা রয়েছে একটা ছোট্ট পাথরের ম্যামথ। সুর ও দাঁতওয়ালা যে ম্যামথের কথা ওরা ইতিহাস বইতে পড়েছে, এমনকি অনেক সময় ছবিও এখানে ওখানে দেখেছে। তেমনই একটা ম্যামথের মূর্তি কেউ পাথর খুদে খুদে সুন্দর করে তৈরি করেছে। যদি সেই শহর প্রস্তর যুগের হয় তাহলে ভেবে দেখো, প্রস্তর যুগে মানুষ শিল্প নিয়ে বেশ আগ্রহ দেখাতো। আর তাছাড়া তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, ওই শহরের উপরের পাথরের ছাদ কিন্তু আকাশের মতো করে তৈরি করেছিল কেউ। কিন্তু প্রস্তর যুগের মানুষ এমন রং পেল কোথা থেকে? এই প্রশ্নের উত্তর তাদের কাছে ছিল না। ওরা সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে ফেলল। হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো সেই বড় পাহাড়ের দিকে। রবার্ট বলল, যখন আমি মৃতদেহটার মাথা থেকে পাথরের মুকুটটা নামাচ্ছিলাম তখন কেমন যেন মনে হচ্ছিল কেউ আমাকে কিছু বলছে, বুঝলে? যেন মনে হচ্ছিল আমায় বারণ করছে, কিন্তু আমার মনে হলো ওই তুষার মানব আমায় ওটাই করতে বলছে। তুষার মানবটি কি আর কোনোদিনও দেখা যাবে? দেখা যেতেও পারে, আবার নাও যেতে পারে। আমার মনে হয় তার কাজ সম্পন্ন হয়েছে।
কিন্তু একটা শহর পুরোপুরি ধ্বংস করে তার কি লাভ হলো? অনেক লাভ হয়েছে। কেউ হয়তো চাইছিল না ওই প্রস্তর যুগের শহরের কথা কেউ জানে, বিশেষ করে কোনো কারণে হয়তো কিছু লুকিয়ে রাখতে চাইছিল। আর তাই গোটা শহরটা ধ্বংস করতে গেলে এরপর আর কেউ সেই শহর খুঁজে পেলেও কোনো কিছুই আবিষ্কার করতে পারবে না। কিন্তু তাতে তো আমাদেরই সমস্যা, তাই না? মানে কোনো কিছু আবিষ্কার হলে সেটা তো ভালো। না মানব, সব কিছু আবিষ্কার মানুষের জন্য ভালো না। পারমাণবিক বোমা আবিষ্কার কি মানুষের জন্য ভালো হয়েছে? আর এখনকার দিনে যে নতুন নতুন বায়ো এফএম তৈরি হচ্ছে, সেগুলো মানুষের জন্য ভালো। এই সমস্ত কিছুর ধারণা কিন্তু পুরনো যুগ থেকেই এসেছে, আস্তে আস্তে একটু একটু করে। আমার মনে হয় তুষার মানব নিজের হাতে ওই যে রাজা ছিল না, যার মাথায় পাথরের মুকুট, সেটা সরাতে পারবে না বলে তারা আমাদের সাহায্যের প্রয়োজন ছিল, তাই আমাদের উপর নজর রেখেছিল। আর সেই কঙ্কালটা মনে হয় মাথার মুকুট ছিল, যার মুকুটটা রবার্ট খুলে দিল, তার হাতে কিছু একটা ধারালো অস্ত্র ছিল, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। আমি ব্যাপারটা খেয়াল করিনি। আমার মনে হলো তার হাতে একটা কাঁচের ব্লগের মতো কিছু ধরা ছিল, আর তার ভেতরে লাল নীল বিভিন্ন রং কিছু একটা ছিল, তবে তখন সেটা দেখার সুযোগ পাইনি। যখন তার মাথা থেকে মুকুটটা নামিয়েছিলাম তখন একবার চোখে পড়েছিল। আমি কিন্তু একবার ভয় পেয়ে গেছিলাম যখন ওই তুষার মানবকে নিয়ে চাপ দিল। আমার বুকের ভেতরটা খেপে উঠেছিল। আমি ভাবলাম আর আমরা মানবকে দেখতে পাবো না। ওরা সবাই কেমন যেন চুপ করে রইল কিছুক্ষণ। আমার মন কিন্তু সেটা বলেনি। সেদিন যখন তুষার মানব প্রথমবার ওই আমাদের গর্তের ভেতর উঁকি দিয়েছিল, তখন তার চোখের দিকে তাকিয়ে আমি কিন্তু হিংস্রতা খুঁজে পাইনি, যেন একটা কৌতূহল ছিল। আর তাই বলে বরফের মধ্যে থাকার কথা আমিই বলেছিলাম, কারণ বরফের মধ্যে ছাড়া আর লুকোবার কোনো জায়গা নেই। সে যখন এসেছিল তার গায়ে রক্ত জমাট বেঁধেছিল। এসব নিয়ে ভাবার প্রয়োজন অবশ্য তখন হয়নি। চলো, এই পাহাড়টা পর্যন্ত আমাদের যেতে হবে, তারপরে ফেরার পালা। চলো। ওই পাহাড়ের কাছে না গিয়ে যে আমরা এত কিছু জানতে পেরে যাব, সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। চলো। ওদের মধ্যে আর কথা হলো না। ওরা হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের কাছ পর্যন্ত পৌঁছল। তবে অনেক উঁচু পাহাড়, ওঠা সম্ভব নয়। আর উঠতে গেলেও ওই পাহাড়ে ওঠার জন্য বিশেষ কিছু যন্ত্রপাতি প্রয়োজন। ওখানেই ওরা তখনের মতো আস্তানা বেঁধে রইল। একসময় রবার্ট বলল, এখান থেকে ফিরে যাওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওই ডেভিস স্টেশনে অপেক্ষা করলেই হবে। মাসে একবার করে ওখানে জাহাজ আসে, সেই জাহাজে আমরা ফিরতে পারবো। তোমার হিসেবে কতদিন পরে সেই জাহাজ আসবে? 7 দিন পরে আমাদের এখান থেকে ডেভিস স্টেশনে পৌঁছে খুব বেশি হলেও 4 দিন সময় লাগবে। অর্থাৎ আমাদের হাতে 3 দিন সময় রয়েছে। তাহলে আর কি, শুধু শুধু 3টে দিন ওই ডেভিড স্টেশনে আটকে না থেকে তার চেয়ে বরং আমরা এখানেই থাকি 4টে দিন, কি বলো? জানি একটু সমস্যা হচ্ছে, তবে আমার হিসেব বলছে 3 দিন পর সন্ধ্যের পরে এখানে রাত নামবে। এখানে একবার রাত নামলে সেই রাত কিন্তু টানা 6 মাস। তাই আমাদের কিন্তু আজকে এখান থেকে বেরিয়ে পড়া প্রয়োজন। অন্তত ডেভিস স্টেশনের কাছাকাছি পৌঁছালেও রাত নামলেও আমাদের সমস্যা খুব একটা হবে না। মানব, রবার্ট কিন্তু ঠিকই কথাই বলেছে। এখানে শুধু শুধু অপেক্ষা করে লাভ নেই। আমরা ডেভিস স্টেশনের দিকে ফিরে চাইছি। ওরা 3 জন চলতে চলতে একবার পেছনের দিকে তাকিয়ে দেখল উৎসব। পাহাড়টা বেশ কিছুটা দূরে। সেই পাহাড়ের মাথার দিকে তাকালো। রোদটা যেন পাহাড়ের মাথার ওপরে এসে পড়েছে। আর সেই রোদের আলোতেই হঠাৎ করে যেন কি একটা চোখে পড়ল তার। পাহাড়ের একদম ওপরের দিকে চূড়ার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে না। দূরবীনটা চোখে লাগালো, আর দূরবীনের ফাঁকে যেটা দেখতে পেল তাতে তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। একবার মনে হলো রবার্ট আর মানবকেও ব্যাপারটা দেখায়, কিন্তু তারপরেই মনে হলো থাক, কি প্রয়োজন। ওদের এখন তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে ডেভিস স্টেশনের দিকে। পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে একজন ওদের দিকেই তাকিয়ে দেখছিল। ওই 3 জনের জন্যই বোধহয় সে অপেক্ষা করছিল। ওই 3 জনের সাহায্যে সে একটা কাজ করতে পেরেছে, যার জন্য এত বছর ধরে সে অপেক্ষা করছিল।
তারপর আস্তে আস্তে পাহাড়ের অন্য পাশের ঢাল বেয়ে লাফিয়ে লাফিয়ে সে নামতে লাগলো নিচের দিকে। এত বড় পাহাড় দিয়ে নামতে তার খুব বেশি সময় কিন্তু লাগলো না। তারপর সে হারিয়ে গেল সাদা বরফের প্রান্তরের মধ্যে কোথাও একটা। রবার্ট, মানব আর উৎসব ডেভি স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পরেই রাত নেমেছিল। সেই রাতে ওরা প্রাণ ভরে দেখেছিল আন্টার্কটিকার অন্ধকারকে, আর অন্ধকার রাতে জল জ্বলে তারার আকাশকে। গোটা আকাশটা যেন নেমে এসেছিল একদম ওদের কাছে। ওরা বরফের উপরে শুয়েছিল কিছুক্ষণ, তারপর কম্পাস দেখে যাত্রা করেছিল ডেভি স্টেশনের দিকে। বাড়িতে ফিরতে হবে তো ওদের। রবার্টকে ফিরতে হবে মাদাগাস্কারে, আর ওদের ফিরতে হবে ওই প্যাঁচ প্যাঁচে গরমের কলকাতায়। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প তুষার মানবের দেশে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।